আচ্ছা, আমরা আজকে যেটা শুরু করছি, আচ্ছা, ভেক্টর অ্যানালিসিসের একটা পার্ট। তোদের টোটালটা নেই, ভেক্টর অ্যানালিসিসের আরো কিছু অংশ তোরা পরবর্তীতে গিয়ে পাবি। পরবর্তীতে মনে হয় ভেক্টর অ্যানালিসিসের একটা ফোর্থ সেমে না ফিফথ সেমে কিছু একটাতে আছে, আমার ঠিক মনে নেই এক্স্যাক্টলি। মনে হয় ফোর্থ সেমে আছে, ফোর্থ সেমে ভেক্টর অ্যানালিসিসের পার্ট, ঠিক আছে? এটা ভেক্টর অ্যানালিসিসের মধ্যে পড়ে, ঠিক আছে? এটা হচ্ছে তোর পাচ্ছি CCT04, যে ইউনিট 4। আচ্ছা, তোরা ফাংশন পড়েছিলি এইচএস লেভেলে, তাই না? ফাংশন এফএক্স এফএক্স ফাংশনটা যদি হয়, এটা কি ফাংশন ছিল? রিয়েল ভ্যালুড ফাংশন। রিয়েল ভ্যালুড ফাংশন বলতে কি, ফাংশনাল ভ্যালুটা কি ছিল? রিয়েল নাম্বার। ফাংশনাল ভ্যালুটা কি ছিল? রিয়েল নাম্বার। এবং এই যে এক্স, এক্স এর ভ্যালু হচ্ছে রিয়েল। এক্স ও রিয়েল, এফ অফ এক্স ও রিয়েল, দুটোই রিয়েল ছিল। তার মানে কি, এফ একটা ফাংশন যেটা ডিফাইন্ড, একটা ডিফাইন্ড যেখানে ছিল, যেখানে ডোমেন বলে, ডোমেন অফ ডেফিনেশন, সেটা ছিল হচ্ছে রিয়েল। এবং যেটা হচ্ছে কোডোমেন সেট মানে ফাংশনটার, সেটাও হচ্ছে রিয়েল। মানে আমরা ফাংশন বলতে এফ ম্যাপস এ টু বি, এটা ম্যাপিংও বলে, ঠিক আছে? তো এইটা যে ডিফাইন করতাম দুটো, একটা সেট থেকে আর একটা সেট, একটা ফাংশন যখন ডিফাইন্ড হবে কোনো একটা সেট থেকে কোনো একটা সেটে ডিফাইন্ড হবে, আমাদের সব রিয়েল ছিল। আমার সাধারণত এফ যেটা ছিল, এফ ম্যাপস আর টু আর, রিয়েল টু রিয়েল এ ডিফাইন ছিল। মানে আমি ধরলাম যে এফ এক্স ইকাল টু ধর এক্স স্কোয়ার, মানে একটা রিয়েল নাম্বার স্পেস থেকে আর একটা রিয়েল নাম্বার, মানে রিয়েল নাম্বার স্পেসে। কিন্তু আমি যদি বলতাম না, এফ অফ জেড ইকুয়াল টু মড জেড, এফ অফ জেড ইকুয়াল টু যদি মড জেড বলতাম, এটা কি হতো বলতো? রিয়েল ভ্যালুড ফাংশন, রিয়েল ভ্যালুড ফাংশন হতো। বাট বাট ডোমেন, ডোমেন অফ ডেফিনেশন, মানে জেড কোথা থেকে না, যে জেড আমি যদি যে সি, জেড সি নিতাম, রিয়েল ভ্যালু মানে ফাংশনাল ভ্যালুটা রিয়েল, বাট ভেরিয়েবলটা যেখান থেকে নেওয়া হয়েছে সেটা রিয়েল নয়, মানে ডোমেন অফ দ্য ফাংশন ইজ নট রিয়েল, বাট ফাংশনাল ভ্যালুটা রিয়েল। এরকমও বলতে পারি যে এফ অফ এক্স ইকুয়াল টু, আমি বললাম হচ্ছে এক্স স্কোয়ার আই প্লাস হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, সরি এক্স স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু আই। এফ অফ এক্স আমি কি বললাম? বললাম এক্স স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু আই, আর আই মানে হচ্ছে ওই কমপ্লেক্স রুট, মানে আই স্কোয়ার ইকুয়াল টু -1। তাহলে দেখ, এখানে হয় এক্স ইন আর বললাম, মানে এক্সটা রিয়েল, বাট ভ্যালু অফ দ্য ফাংশন ইজ কমপ্লেক্স, তাই না? আমরা এই ধরনের কিছু করিনি, আমরা যেটা করেছি মেনলি রিয়েল ভ্যালুড ফাংশন ফর রিয়েল ভেরিয়েবল এক্স। বুঝতে পারছিস কি বলতে চাইছি? এখন আমরা ডিফাইন করছি ভেক্টর ভ্যালুড ফাংশন। ভেক্টর ভ্যালুড ফাংশন ডিনোট করা হয় সাধারণত এফ মাথায় অ্যারো দিয়ে। তাহলে সেটা টি হতে পারে, এক্স হতে পারে। ধরো আমি বললাম এটা 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 যদি 2 ডাইমেনশনে হয়, তাহলে আমরা cos t ইন্টু আই প্লাস সাইন টি ইন্টু জে, বা এফ অফ টি আমি বললাম হচ্ছে টি স্কোয়ার ইন্টু আই প্লাস 2t ইন্টু জে প্লাস হচ্ছে সাইন টি ইন্টু কে। এটা 3 ডাইমেনশনে যদি, মানে এখানে টি ইজ এ রিয়েল, মানে টিটাকে বলা হয় স্কেলার বা রিয়েল, অ্যান্ড ফাংশনাল ভ্যালুটা দেখ, মানে এফ অফ টি ইজ এ ভেক্টর। ফাংশন আমরা বলতে সাধারণত এই জিনিসটা জানতাম, এফ অফ এক্স, এফ অফ এক্স, এক্সও রিয়েল, এফ অফ এক্সও রিয়েল, রিয়েল ভ্যালুড ফাংশন জানতাম। আমি এখানে বেশ কিছু উদাহরণ দিলাম, যেমন এফ অফ এক্স ইকাল টু এক্স স্কোয়ার, রিয়েল ভ্যালুড ফাংশন। বাট
f of z equal to mod z, this is real valued function, but the variable z is not real, z in c যদি complex। আবার এখানে একটা উদাহরণ দিলাম x is real but functional value is complex, সেইভাবেই আমরা ডিফাইন করতে পারি ভেক্টর ভ্যালুড ফাংশন। ভেক্টর ভ্যালুড ফাংশন মানে কি বুঝলি? ভেক্টর ভ্যালুড ফাংশন মানে হচ্ছে t is real, মানে এখানে t আমি t লিখেছি, কেউ f of x লেখ না, তাতেও অসুবিধা নেই, এমন নয় t লিখতেই হবে, f of x লেখ না কেন, cos x into i plus i j sin বা sin x into j, এটা লিখ না, একই তো ব্যাপার, t এর জায়গায় x, ভেরিয়েবলটা চেঞ্জ করতে, তার তো কোনো অসুবিধা নেই। কি বোঝা গেল ব্যাপারটা? ভেক্টর ভ্যালুড ফাংশন কি জিনিস? এবার দেখ, ভেক্টর ভ্যালুড ফাংশন যদি জানিস, নর্মাল যখন রিয়েল ভ্যালুড ফাংশন করেছিলি, যেটা এটা করেছিলি fx y equal to fx by fx যাই বল না কেন, এর তোরা লিমিট বার করতি, ফাংশনটা কন্টিনিউয়াস কিনা দেখতি, ফাংশনটা ডিফারেন্সিয়েবল কিনা দেখতি, এসব অনেক কিছু দেখতি। মনে করে দেখ, f of x যে ফাংশনটা, তার লিমিট বার করতে হবে, x টেন্ডস টু সামথিং একটা ভ্যালুর জন্য fx এর মান কত, x টেন্ডস টু এর জন্য fx এর মান কত, বা x equal to a পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস কিনা, বোঝা গেল? বা f is ডিফারেন্সিয়েবল কিনা, বা ডেরিভেটিভটা এক্সিস্ট করে কিনা, ddx of fx এটা এক্সিস্ট করে কিনা, এই সবগুলো আমরা করতাম। যদি রিয়েল ভ্যালুড ফাংশনের জন্য আমি যদি ওই কাজ করতে পারি, তাহলে ভেক্টর ভ্যালুড ফাংশনের জন্য আমি সেম কাজ করতে পারি। মানে এই যে ভেক্টর ফাংশন f of t লিখেছি, বা f of f, ক্যাপিটাল f of, মাথায় অ্যারো দিয়েছি, ভেক্টরের জন্য মাথায় অ্যারো দিয়েছি, আর কিছু না। তাহলে এটা যদি দিই, তাহলে এই ফাংশন গুলোর লিমিট কি হবে, কোন পয়েন্টে কন্টিনিউয়াস কিনা, ডিফারেন্সিয়েবল মানে ডেরিভেটিভটা কি হবে, সেগুলো আমরা বার করতে পারবো সবকিছুর জন্য। f of x, f of x এর জায়গায় এখানে আছে f of t, আমি t ধরেছি, একই ব্যাপার। এবার ধর আমি এটা ডিফাইন করলাম, হচ্ছে f of t মানে হচ্ছে, আমি বললাম হচ্ছে cos of t, সিম্পল, cos of t into i প্লাস হচ্ছে sin of t to j। এবার যদি তাকে বলা হয় লিমিট হচ্ছে t টেন্ডস টু 0 তে, t তো স্কেলার, t ইজ রিয়েল, এখানে বলা ছিল, লক্ষ্য করে দেখ f of t এর মান কত, নিশ্চয়ই তুই বার করে ফেলতে পারবি, কত হবে f of t এর মান, কত হচ্ছে cos of 0 into i plus i sin 0 into j, মানে অনলি i। দেখ লক্ষ্য করে দেখ, এই পাশটা এটা যেটা পাচ্ছি, দিস ইজ অলসো ভেক্টর। অন্য যদি কোনো ফাংশন ডিফাইন থাকে ভেক্টর, মানে এটা না থাকে, যদি অন্য কোনো ফাংশন f ডিফাইন থাকে, তার f of t আমি ডিফাইন করলাম হচ্ছে t স্কয়ার মাইনাস 1 ইন্টু i মাইনাস হচ্ছে প্লাস হচ্ছে cos of t ইন্টু j প্লাস e টু দি পাওয়ার হচ্ছে t ইন্টু k, এই ডিফাইন করেছি। দেন আমার একই কথা, লিমিট হচ্ছে t টেন্ডস টু হচ্ছে দ্যাট 0 তেই বার করবো f of t, কত হবে তুই দেখতে দিস, t টেন্ডস টু 0 করলে এটা মাইনাস i প্লাস j প্লাস e টু দি প্লাস k, দিস ইজ এ কি, এটা দিস ইজ এ ভেক্টর। তাহলে ভেক্টর ভ্যালুড ফাংশনের if ft is a vector valued function, then the limit of the vector valued function এটা কি হবে, is a vector। আমরা যখন রিয়েল ভ্যালুড ফাংশন fx করতাম, যখন লিমিট x টেন্ডস টু a বার করতাম, এখানে যে লিমিট আমরা ধর l লিখতাম, l ইজ এ কি হতো, যেহেতু রিয়েল ভ্যালুড ফাংশন, এটা হচ্ছে রিয়েল নাম্বার। মনে করে দেখ, যখন লিমিট ক্যালকুলেট করেছিলি 11 12 এ, লিমিটটা কি হতো, লিমিটটা ওইটাই হতো, রিয়েলি হতো, fx এর লিমিট রিয়েলি পেতি, সব রিয়েল নাম্বারের লিমিট ক্যালকুলেট করেছিলি। আগে যেটা রিয়েল করেছিলি, এখানে সেম কাজটা করছি ভেক্টরের জন্য, বোঝা গেল? আগে যেটা আমরা রিয়েলের জন্য করেছিলাম, এখানে সেম কাজই করছেন কার জন্য, ভেক্টরের জন্য। তাহলে ভেক্টর ভ্যালুড ফাংশনের ডেফিনেশনটা নিশ্চয়ই বুঝেছিস, একদম সেম জিনিস। যাই হোক না কেন, স্কেলারটা হচ্ছে রিয়েল, বাট দ্য ভ্যালু অফ দ্য ফাংশন, মানে ভ্যালু, যে ফাংশনাল ভ্যালুটা, দিস ইজ এ ভেক্টর, আর কিছু না। ফাংশনাল ভ্যালু যদি ভেক্টর হয়, তাহলে ভেক্টর, তাহলে বলা হয় সেটা ভেক্টর ভ্যালুড ফাংশন।
এই ভেক্টর ভ্যালুড ফাংশনের আমরা কি করব, লিমিট বার করব, কোন ফাংশনটা কোন পয়েন্টে কন্টিনিউয়াস কিনা দেখব, হ্যাঁ সেই ফাংশনটার ডিফারেন্সিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করে কিনা দেখব, এই সবগুলো আমার কিছু করতে হবে, বুঝেছিস? বা আমরা ইন্টিগ্রেশন করতাম, fx dx বার করতাম, fx dx এর ক্ষেত্রে ধর আমরা এই কাজ করতাম, ধর ইন্টিগ্রেশন করতাম, ধর fx গিভেন রিয়েল ভ্যালু করতি, ডেফিনিটও করতি তোরা, a to b fx dx। এখন ভেক্টর গিভেন, ধর ভেক্টর ft গিভেন f of t, ধর হচ্ছে ওই কিছু একটা নেই, t স্কয়ার মাইনাস 1 ইন্টু i প্লাস হচ্ছে cos of t ইন্টু j প্লাস হচ্ছে e টু দি পাওয়ার t ইন্টু k, এটা আছে, এটা বা ডেরিভেটিভ করছি ddx of fx, এটা করছি, তাহলে এটা যদি ডেরিভেটিভ করিস ddt হবে, যেহেতু t এর সাপেক্ষে ধরেছি ft, নিশ্চয়ই বার করা যাবে ডেরিভেটিভটা কত হবে, নরমাল ডেরিভেটিভ, ভেক্টরটা ভেক্টরের মধ্যে থেকে যাবে, এটা 2i t ইন্টু i, এটা মাইনাস sin t ইন্টু j প্লাস e টু দি পাওয়ার t ইন্টু k, নিশ্চয়ই বুঝেছিস? ইন্টিগ্রেশন করতে চাস, ft dt এর ইন্টিগ্রেশন করতে চাস, এটা করা যাবে, ft dt এর ইন্টিগ্রেশন, তাহলে এটা t স্কয়ার মাইনাস 1 ইন্টু i প্লাস cos t ইন্টু j প্লাস e টু দি পাওয়ার t ইন্টু k, এটা অফ dt হবে, অফ dt, তাই যদি হয় এটা ইন্টিগ্রেশন কত হবে, t কিউব বাই 3 মাইনাস t ইন্টু i, এটা হচ্ছে প্লাস sin t ইন্টু j প্লাস e টু দি পাওয়ার t ইন্টু k, প্লাস একটা কনস্ট্যান্ট হবে, এটা এবারে যদি এটা বলিস না আমরা একটু ডেফিনিট করব, তাহলে আমি বলবো t এর মান করতে চাই 0 থেকে 1, তাহলে করা যাবে, এই কনস্ট্যান্টটা হবে না, 0 থেকে 1 বসাতে হবে। আমি বললাম না আমি এই কাজটা করতে চাই, ইন্টিগ্রেশন অফ হচ্ছে এরকম হচ্ছে ft ক্রস df dt, মানে f এই যে f গিভেন ছিল, df dt বার করব ইনটু dt করব, এই যে f এর সঙ্গে df dt এর ক্রস প্রোডাক্ট করে যেটা হবে তার ইন্টিগ্রেশন বার করব, বা আমি করতে চাই হচ্ছে এইটা f এর সঙ্গে হচ্ছে ddt অফ f t ডট প্রোডাক্ট করে যেটা হবে সেটা ইন্টিগ্রেশনটা বার করব, যা চাস তাই করা যাবে। ভেক্টর ভ্যালুড ফাংশন তুই যখন ডিফাইন করে দিয়েছিস, ফাংশনের যা যা হয় রিয়েল ভ্যালুডের ক্ষেত্রে সব কাজ ভেক্টর ভ্যালুড ফাংশনের ক্ষেত্রে আমার করা যাবে। রিয়েল ভ্যালুড ফাংশনের জন্য যা যা ডিফাইন করা যায়, যা যা করা যায়, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, তবে এখানে কিছু জিনিস এক্সট্রা, যেমন ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্ট, আমরা তো আর হচ্ছে তখন প্রোডাক্ট করতাম, তো সেটা তো আর সিম্পল প্রোডাক্ট হতো, এই যে প্রোডাক্ট আমি করলাম হচ্ছে ধর fx একটা গিভেন, আমি হচ্ছে আবার ddx অফ fx বার করলাম, তাদের গুণফল তো ক্রস ডট হতো না, নরমাল গুণ হতো, একটাই গুণ, সেই ক্রস বল আর ডট বল সেটা একটাই, দেন তার ইন্টিগ্রেশন চাই, করা যেত, এটা তো কোনো অসুবিধা ছিল না, বোঝা গেল ব্যাপারটা এটা। কিন্তু এখানে দু রকম টাইপের গুণ হয়, তোরা নিশ্চয়ই জানিস, ভেক্টর যদি হয় তার একটা ক্রস মাল্টিপ্লিকেশন হয় আর একটা ডট মাল্টিপ্লিকেশন হয়, ক্রস প্রোডাক্ট এন্ড ডট প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট এগেইন এ ভেক্টরকে রিপ্রেজেন্ট করে, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট একটা কি স্কেলারকে রিপ্রেজেন্ট করে, বুঝতে পারছিস? নিশ্চয়ই এগুলো তোরা সব জানিস। তাহলে এখন একটা ব্যাপার হচ্ছে, আমরা লিমিট যেটা করেছিলাম 11-12 নরমাল লিমিটের ক্যালকুলেশন করেছিলাম, আর কিছু করিনি। ওই লিমিট এক্সিস্ট করে বা করে না সেটা বার করতে গিয়ে একরকম করতাম, লেফট হ্যান্ড লিমিট কি রাইট হ্যান্ড লিমিট কি, এই কাজ করতাম না, মানে fx একটা ফাংশন গিভেন, লিমিট হচ্ছে x টেন্ডস টু a fx এর ভ্যালুটা, লিমিট x টেন্ডস টু a fx এর ভ্যালুটা বা এক্সিস্ট করবে, বার করার ক্ষেত্রে আলাদা ব্যাপার, বার করার ক্ষেত্রে তোরা বার করেছিস বিভিন্ন নিয়মে, এইটা এক্সিস্ট করবে বা করবে না জন্য তোরা কি করতে, এটা বার করতে লিমিট হচ্ছে x টেন্ডস টু a মাইনাস fx বার করতি, এবং সেটা যদি হয়ে যেত লিমিট x টেন্ডস টু a প্লাস fx হয়ে যেত, তাহলে তোরা বলতে লিমিটটা এক্সিস্ট করে। এইবার সেটা যদি ইকুয়াল টু fa হয়ে যেত ফাংশনাল ভ্যালু,
at x equal to a পয়েন্টের সঙ্গে সমান হয়ে যেত, তাহলে আমরা বলতাম এটা কন্টিনিউয়াস, এই পয়েন্টে কন্টিনিউয়াস। তোরা এইচএস লেভেলে এই ডেফিনিশনটা জানিস, কিন্তু তোরা কি এই ডেফিনিশনটা জানিস fx এর একটা লিমিট এক্সিস্ট করবে, fx এর লিমিট l হবে as x tends to a, এই for any epsilon greater than 0 there exists a delta greater than 0 such that modulus of fx minus l less than epsilon whenever 0 less than mod of x minus a less than delta। এই ডেফিনিশনটা জানিস? এইটা অঙ্ক করার জন্য এই ডেফিনিশন অ্যাপ্লাই করা হয়, তোরা করেছিস এইচএস লেভেলে, কিন্তু এইটা দিস ইজ নোন অ্যাজ দ্য এপসাইলন ডেল্টা ডেফিনিশন। এটা কি জানিস কেউ? epsilon delta definition of a limit, this is the epsilon delta definition of a limit of a function, জানিস এটা কেউ? মানে এটা যেমন এইভাবে করতি তোরা, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট বার, দুটো যদি সমান হতো তাহলে বলতে হচ্ছে লিমিটটা এক্সিস্ট করে, এবং সেটা যদি ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হতো তাহলে বলতাম x ইকুয়াল টু a পয়েন্টে কন্টিনিউয়াস। এটা ছিল এইচএস লেভেল, এটা ছিল। কিন্তু এই ডেফিনিশনটার কথা বলছি, মানে এই ডেফিনিশনটা এটাও এইচএস এর বইয়ে আছে, যে বই পড়িস না কেন সেই বইয়ে কিন্তু এপসাইলন ডেল্টা ডেফিনিশন বলে একটা ডেফিনিশন দেয়া রয়েছে লিমিটেড। তোরা কি এটা কেউ পড়েছিস? হ্যাঁ স্যার পড়েছি। এটা বুঝতে হবে ব্যাপারটা। আমি এটা বলছি, আমি যেহেতু রিয়েল ফাংশনের কিছু পড়াইনি, যদি রিয়েল ফাংশনের আমার পড়ানো থাকতো আমার ভেক্টর ফাংশনে এক লাইন লিখে দিতাম এফটি এর জন্য, আমার হয়ে যেত। যেহেতু রিয়েল এর পড়া নেই, আমি একটু এপসাইলন ডেল্টা ডেফিনিশনটা একটু বলে দিই, বলে আমি ভেক্টর ভ্যালুড ফাংশনের জন্য কি হবে সেটা বলে দেবো। দেখ, যখনই আমরা বলি সিম্পল এটা ফাংশনের লিমিট x টেন্ডস টু a, এর কথার অর্থ কি? x টেন্ডস টু a মানে হচ্ছে x ক্রমশ এর কাছে যাচ্ছে, x ক্রমশ এর খুব কাছে অবস্থিত। কাছে অবস্থিত বলতে যেহেতু এটা সিঙ্গেল ভ্যালুড ফাংশন, মানে সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশন, তাহলে এটা যদি a পয়েন্ট হয় তাহলে x কাছে মানে এর কাছে, এর মানে সেটা লেফট দিক থেকেও যেতে পারে, রাইট দিক থেকেও যেতে পারে। এটাকে এই জন্য বলা হয় ইফ ডেল্টা গ্রেটার দ্যান 0, একটা স্মল নাম্বার x কি থাকবে, x এর মান হচ্ছে এই a মাইনাস ডেল্টা থেকে a, দিস পয়েন্ট a প্লাস ডেল্টার মধ্যে থাকবে, x এর মান a মাইনাস ডেল্টা থেকে a প্লাস ডেল্টার মধ্যে থাকবে, x টেন্ডস টু a মানে টেন্ডস টু, বাট x নট ইকুয়াল টু আবার 0, x নট ইকুয়াল টু a নয়, কিন্তু x এর মান এর খুব কাছে। ইফ ডেল্টা ইজ ভেরি স্মল, if we consider is delta is very small, then if we write দুদিকে প্লাস লিখে ফেলেছি, a minus delta less than x, এটা মাইনাস, a minus delta less than x less than a plus delta, that means x tends to a। বুঝে দেখ, আমি যদি কনসিডার করি if is delta very small, একদম নিয়ার টু 0 বাট পজিটিভ, একদম নিয়ার টু 0, দেন লক্ষ্য করে দেখ a minus delta less than x less than a plus delta, এটার মানেটা কি? a minus delta less than x less than a plus delta, তাহলে কি x এর কাছে, x tends to a, কি তাই তো? বাট x tends to a মানে x equal to a হবে এমন কোনো কথা নেই, x not equal to। তাহলে এইটাকে, এই যে এইটাকে a minus delta less than x less than a plus delta কে একসঙ্গে কিভাবে লেখা হয়? দেখ এইটা থেকে আমি পাই, আমি লেখা এই যে মাইনাস ডেল্টা লেস দ্যান x মাইনাস a লেস দ্যান ডেল্টা, কারণ a বিয়োগ করে দিলাম সবার থেকে। এবার দেখ x মাইনাস a এর মান মাইনাস ডেল্টা থেকে প্লাস ডেল্টা, অর ইন আদার ওয়ার্ডস মড অফ x মাইনাস a লেস দ্যান ডেল্টা, তাই হয় না? এই মড x লেস দ্যান 2, এটা মানে হচ্ছে মাইনাস 2 লেস দ্যান x লেস দ্যান 2, এটা হয় তো নিশ্চয়ই জানি। তাহলে মাইনাস ডেল্টা লেস দ্যান x মাইনাস a লেস দ্যান ডেল্টা, দ্যাট মিন্স মড অফ x মাইনাস a লেস দ্যান ডেল্টা। আবার হচ্ছে mod of x minus a less than delta, এটা মানে হচ্ছে x এর মান a minus delta থেকে a plus delta এর মধ্যে, বাট x not equal to 0 হবে, x not equal to a হবে। x not equal to a কখন হবে? if x equal to a হয়, দেখ this is 0, mod of x minus a, this is 0 হবে if x equal to a হয়, if x equal to a হয়। তার মানে এটা কি হবে, x যদি নট ইকুয়াল টু a হয় তাহলে মড অফ x মাইনাস a এর মান দেখ অলওয়েজ গ্রেটার দ্যান 0 হয়। মড যেহেতু মানে x মাইনাস a
নট ইকুয়াল টু 0 হবে, নট ইকুয়াল টু 0 যাই হোক না কেন তার যদি মড নিস তাহলে গ্রেটার দ্যান 0। Therefore এইটা x tends to a মানে হচ্ছে অ্যাকচুয়ালি 0 less than mod of x minus a less than delta। এটা বুঝলি কিনা বল? x tends to a মানে একটা ডেল্টা পাবো which is small, যত খুশি স্মল তুই নিতে পারিস, for which that এই রিলেশনটা স্যাটিসফাই করে। আমি এটা শুধু বলেছি কার মিনিং, x tends to a মিনিংটা কি। আমি একবারও বলিনি লিমিট x tends to a fx এর ইকুয়াল টু l মানে কি, এটার মানে আমি বলিনি। আমি জাস্ট অনলি x tends to a এইটুকুর মানে বলেছি। লিমিট x tends to a মানে দিস, এটা বুঝেছিস কিনা বল? বুঝতে পেরেছিস? সবাই বুঝেছিস? তাই তো, মানে x এর খুব কাছে, x এর খুব কাছে, সেটা আমি বোঝাতে গেলে এইভাবে বোঝাবো। x ভেরি নিয়ার টু a মানে x আর এর মধ্যে যে দূরত্ব, এই যে এইটা mod of x minus a মানে কি, এইভাবে যদি বলি এক্সপ্লেন করি, x আর এর মধ্যে দূরত্ব ডেল্টার থেকেও কম হয়, ডেল্টা ইজ হাউভার স্মল, বাট আবার গ্রেটার দ্যান 0। গ্রেটার দ্যান 0 মানে কি, মানে ইকুয়াল টু 0 হবে না, ইকুয়াল টু 0 হবে কখন, mod of x minus a when x equal to a, কিন্তু গ্রেটার দ্যান 0 মানে খুব কাছে কিন্তু এ নয়, x equal to a নয়, তাহলে x tends to a মানে। এবার যখন লিমিটের কেসটা করছি, লিমিট x tends to a fx equal to l, এটার মানে হচ্ছে when x এর দিকে যাবে, যখন x এর দিকে যাবে তখন fx l এর দিকে যাবে, এটা মানে এটা x এর দিকে, লিমিট x tends to fx equal to l মানে x যদি এর দিকে যায় তবেই fx এর মান l এ যাবে। তার মানে x যখন এর দিকে যাবে, x এর দিকে যাবে মানে কি, x এর দিকে যাবে মানে কি, এই জিনিসটা হবে, x এর দিকে যাবে মানে কি, এই জিনিসটা হবে। আর fx l এর দিকে যাবে মানে কি, তাহলে fx l এর দিকে যাবে মানে কি, তার মানে নিশ্চয় এই মডিউলাস অফ fx মাইনাস l এর মানও একটা লেস দ্যান সামথিং হবে, এটা এপসাইলন ধরা আছে আর একটা নাম্বার, ঠিক আছে। তার মানে কি, এইবার দেখবেন মানে fx l এর দিকে যাবে as x tends to a, এর মানে হচ্ছে for any epsilon greater than 0 মানে তুই fx টা ক্রমশ l এর দিকে যাবে, মানে তুই এপসাইলন মান যা খুশি নে, এপসাইলনের মান তুই যা খুশি নে সেটা গ্রেটার দ্যান 0, যখন এই দূরত্ব fx মাইনাস l এটার মান লেস দ্যান এপসাইলন হবে, কখন, যখন whenever 0 less than mod of x minus a less than delta, মানে fx এর মান, fx আর l এর মধ্যে দূরত্ব কত হবে, এপসাইলনের থেকে ছোট হবে, কখন, যখন x আর এর মধ্যে দূরত্ব ডেল্টার থেকে ছোট হবে। বুঝেছিস? fx এর আর l এর মধ্যে দূরত্ব এপসাইলনের থেকে যখন ছোট হবে, কখন হবে, যখন x আর এর মধ্যে দূরত্ব l এর থেকে ছোট হবে, এই ডেল্টা থেকে ছোট হবে, x আর এর মধ্যে দূরত্ব। বোঝা গেল? এই জন্য আমি প্রথমেই লিখেছিলাম যে এইটা জানিস কিনা, for any epsilon greater than 0 there exists a delta greater than 0 such that modulus of fx minus l less than epsilon whenever this। বুঝা গেল? তোর দেখ এখানে আবার দেখ, তোর মনে হতে পারে যে তাহলে তো এইটা তো টেন্স টু বলতে তো আমার এইটা বোঝায়, এইটার আবার গ্রেটার দ্যান 0 লিখলাম না কেন, কিন্তু এটা লিমিটিং ভ্যালু ইকুয়াল টু ছিল, লক্ষ্য করে দেখ fx এর মান l ছিল, ইকুয়াল টু মানে fx ইকুয়াল টু l হয়ে যেতে পারে ভ্যালু, তো এই জন্য আর এখানে লেস দ্যান করা হয়নি। এটার ক্ষেত্রে মডুলাস অফ fx মাইনাস l লেস দ্যান এপসাইলন হবে যখন এটা হবে, ও ক্ষেত্রে কি l এর দিকে যাবে, দেখ এখানে আছে x টেন্ডস টু a, fx এর মান ইকুয়াল টু l, ব্যাপারটা এরকম। তার জন্য এখানে তোর মনে হতে পারে যে এটা টেন্ডস টু a বলতে এটা হচ্ছে 0 লেস দ্যান মড অফ x মাইনাস l লেস দ্যান ডেল্টা বোঝায়, তাহলে তো এটা তো 0 লেস দ্যান মড অফ x মাইনাস fx মাইনাস l লেস দ্যান সামথিং হবে, ব্যাপারটা তা নয়, কারণ এর ভ্যালুটাই l, fx minus l less than epsilon হবে however small,
মানে দূরত্ব তুই যত ছোট নিস না কেন, এপসাইলন মান যত ছোট নিস না কেন, এর দূরত্ব এফ এক্স আর এল এর দূরত্ব তার থেকেও ছোট হবে। কখন? যখন ওইটা 0 লেস দেন মড অফ এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা। তার মানে এপসাইলন এর উপর ডিপেন্ড করে একটা ডেল্টা যদি পাই, পরিষ্কার ভাষায় লিমিট যদি এরকম বলি, লিমিট x টেন্ডস টু a fx ইকুয়াল টু l, এটার মিনিং হচ্ছে ফর এনি epsilon greater than 0 there exists a delta greater than 0 such that modulus of fx minus l less than epsilon whenever 0 less than mod of x minus a less than delta. This is the limited definition. Continuity. A point fx একটা given, a point x equal to a point এ continuous কখন হয়? কন্টিনিউয়াস নিশ্চয় জানিস তোরা কি বলা হয়, যে এই জিনিসটা হলে লিমিট x টেন্ডস টু a fx ইকুয়াল টু যদি কি হয় fa হয়, মানে ওই পয়েন্টে ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হয়, তাই না? x টেন্ডস টু a fx ইকুয়াল টু যদি fa হয়, তাহলে লক্ষ্য করে দেখ এখানে যেটা l ছিল এখন সেটা fa, মানে সেম জিনিস। ইন দ্যাট কেস ডেফিনেশনটা কি হবে? একই ব্যাপার, ফর এনি epsilon greater than 0 there exists a delta greater than 0 such that modulus of fx minus fa this less than epsilon whenever mod of x minus a less than delta। এক্ষেত্রে 0 লেস দ্যানটা হবে না, কারণটা কি? ওই x টেন্ডস টু a ওই অর্থে কন্টিনিউটির ক্ষেত্রে আর লিমিটের ক্ষেত্রে একটা পার্থক্য আছে। এ পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা এক্সিস্ট করলো না তার জন্য লিমিটের কিছু এসে যায় না, কিন্তু কন্টিনিউটির ক্ষেত্রে x ইকুয়াল টু a পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা এক্সিস্ট করতে হয়। উদাহরণ নিয়ে, সব সিম্পল উদাহরণ, আমি এখনো এইচএস লেভেল পড়াচ্ছি। fx ইকুয়াল টু ধর x স্কয়ার মাইনাস a স্কয়ার বাই x মাইনাস a, এটা যদি লিমিট বার করি, লিমিট x টেন্ডস টু a fx, এটার মান কত হবে নিশ্চয়ই তোরা খুব সহজেই জানিস, কত হবে? এটার মান 2a হবে, তাই না? কিন্তু আমি যদি বলি যে এই ফাংশনটা fx is defined by this is continuous or not at x equal to, এই ফাংশনটা কন্টিনিউয়াস বা কন্টিনিউয়াস না, এইচএস লেভেলেই বল কন্টিনিউয়াস বা কন্টিনিউয়াস নয়, কি হবে এটা? এই ফাংশনটা বলতে পারবি? কন্টিনিউয়াস না কন্টিনিউয়াস নয়, আমাকে এটা বল। কন্টিনিউয়াস নয়। হ্যাঁ, হ্যালো, কন্টিনিউয়াস নয়। কন্টিনিউয়াস নয়, কন্টিনিউয়াস নয়, কারণটা কি? ওখানে ওর এসব মানটা বার পয়েন্টে করা ভ্যালু যাবে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এফ এ এক্সিস্ট করে না, এখানে এফ এ ডাজ নট এক্সিস্ট, মানে লিমিটিং ভ্যালুটা ঠিক আছে, লিমিটিং ভ্যালু মানে এফ ইকুয়াল টু, মানে এফ অফ এর মান এক্সিস্ট করতে হবে বা হবে না কোনো দরকার নেই, কিন্তু এখানে যদি এফ এক্স ইজ গিভেন বাই দিস, তুই যদি এফ এ বার করতে চাস, এফ এর মান, এফ এ ডাজ নট এক্সিস্ট, এফ এর মান হচ্ছে 0/0 চলে আসে। তোর মনে হতে পারে কেন এফ এ তে এক্সিস্ট করে, কেটে দিলাম। হ্যাঁ, ওই কাটাকাটির নিয়ম লিমিটের জন্য চলে, কারণ হচ্ছে লিমিটের ক্ষেত্রে আমরা কেটে দিই, ওখানে বলি হচ্ছে এইচএস লেভেলের কথাই বলছি, যে হচ্ছে যেহেতু এক্স টেন্ডস টু এক্স নট ইকুয়াল টু এ, এরকম করতাম, তাই না? দেন ওপর নিচে এক্স মাইনাস এটা কেটে দিতাম, লিমিট ক্যালকুলেটটা যখন করতে, মনে করে দেখ এই লিমিটটা যখন ক্যালকুলেট করতে এক্স মাইনাস এ কেটে দিতাম, কিন্তু এখানে এফ এ মানে কি, উই হ্যাভ টু পুট এক্স ইকুয়াল টু এ ডিরেক্টলি পুট করতে হয়, তাহলে এ স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই এ মাইনাস এ 0/0 এক্সিস্ট করে না। কিন্তু যদি ফাংশনটা এইভাবে ডিফাইন করে থাকে, fx is defined by this হচ্ছে x স্কয়ার মাইনাস a স্কয়ার বাই x মাইনাস a when x not equal to a, আর হচ্ছে 2a when x equal to 0, x equal to a, in that case f is continuous। দেখবে এইভাবে ডিফাইন করা থাকে, এরকম ভাবে ডিফাইন তোরা দেখেছিস নিশ্চয়ই অনেক ফাংশনের, তাহলে তখন f is continuous।
তাহলে বোঝা গেল আমার মেন উদ্দেশ্য এই কোন ফাংশন কন্টিনিউয়াস কোন ফাংশন কন্টিনিউয়াস নয় সেটার জন্য নয়, আমার এই ডেফিনেশন দুটো বোঝানোর মেন উদ্দেশ্য। কন্টিনিউয়াস কখন হয়, আর হচ্ছে এইটা লিমিট, লিমিট কখন এক্সিস্ট করে, আর হচ্ছে কন্টিনিউয়াস কখন হয়। এই বুঝেছিস এই দুটো? আচ্ছা না বুঝলে আরেকবার দেখবি, কারণ এই জিনিসটা আমরা এখনো পড়িনি, ফার্স্ট টাইম পড়ছি তো। ব্যাপারটা হচ্ছে এই লিমিট কন্টিনিউটি আমার আবার রিয়েল অ্যানালিসিস এর মধ্যে আছে, বাট তোদের এই সেমেও সেই রিয়েল অ্যানালিসিস যেটুকু রয়েছে তার মধ্যে এই লিমিট কন্টিনিউটিটা নেই। ফাংশনের লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি তোদের কিন্তু সেকেন্ড সেমেও নেই, ঠিক আছে? তো তোদের ফাংশনের লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি তোর পাবি হচ্ছে থার্ড সেমে। কিন্তু আবার এইখানে তোর হচ্ছে ভেক্টর ভ্যালু, ভেক্টর অ্যানালিসিস এর মধ্যে লিমিট কন্টিনিউটি রয়ে গেছে। যদি আমার এটা রিয়েল অ্যানালিসিস এর মধ্যে লিমিট কন্টিনিউটি পড়ানো হয়ে থাকতো, তাহলে আমার এটা আমার এতক্ষণ কখন বোঝানো হয়ে যেত, আমার এই 5 পেজের যে এটা দিয়েছি সেটা প্রায় অর্ধেক পড়ানো হয়ে যেত এতক্ষণ আমার। বুঝেছিস? তাহলে লিমিট কন্টিনিউটির জাস্ট ডেফিনিশনটা এইটুকু জেনে রাখ, যে লিমিট এক্সটেন্ডস টু fx equal to L মিন্স হচ্ছে এইটা ফর এনি এপসিলন গ্রেটার দ্যান 0। এবার কেন কি এটা আরো ডিটেইলে যখন পড়বি থার্ড সেমে রিয়েল অ্যানালিসিস তখন বুঝবি। তার এদিকে অঙ্কও করতে হবে অনেক, লিমিট কন্টিনিউটির প্রচুর অঙ্কও করতে হয়, থিওরেম আছে প্রচুর, সেগুলো থার্ড সেমে আছে, ঠিক আছে? ফর এনি এপসিলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট ডেল্টা গ্রেটার দ্যান 0 সাচ দ্যাট দিস। আচ্ছা আমি একটা কথা বলছি, এই যে লিমিট কন্টিনিউটি রিলেটেড আমার কিছু ভিডিও আপলোড করা আছে, কারণ থার্ড সেমের ক্লাস তো আমি অলরেডি নিয়েছি। আমি পারলে সেই একদম এখানে যেমন অল্প করে বললাম, ওখানে ছবি এঁকে গ্রাফ টাফ করে অনেক কিছু করে বোঝানো আছে, আমি দিয়ে দেবো। দুই একটা অঙ্ক করা আছে কিভাবে সেটাও দিয়ে দেবো, যদি মনে করিস ওইগুলো একটু দেখবো, দেখতে পারিস। তাহলে কি হবে, এখানে লিমিট কন্টিনিউটির ব্যাপারটা আর একটু ক্লিয়ার হবে। কন্টিনিউটি হলে ডিসকন্টিনিউটিও থাকে, ঠিক আছে? তো সেই ব্যাপারগুলো যদি মনে করিস যে একটু দেখবো, ওরা দেখতে থিওরেম দেখার দরকার নেই, জাস্ট বেসিক ডেফিনেশন উইথ এক্সাম্পলস গুলো, লিমিটের বেসিক ডেফিনেশন উইথ এক্সাম্পল, কন্টিনিউটির বেসিক ডেফিনেশন উইথ এক্সাম্পল, সেইগুলো আমি তোদের লিঙ্ক গুলো দিয়ে দেবো, নাহলে তোরা খুঁজে পাবি না। সেইগুলো একবার দেখিস, তাহলে আর একটু ক্লিয়ার হবে। ওই রিলেটেড থিওরেম প্রবলেম এখন পড়ার দরকার, ওটা যখন থার্ড সেমে আবার পড়বি তখন পড়ে, ঠিক আছে? তাহলে এই ব্যাপারটা, হ্যাঁ, তাহলে লিমিটের ব্যাপারটা এটা আমার গেল। এরপরে যেটা আসছি দেখ, ডিফারেন্সিবিলিটি, ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন তো তোরা জানিস, ডেরিভেটিভের ফাংশনের, আচ্ছা সরি, লিমিট কন্টিনিউটি যে ডেফিনিশন করলাম, এখান থেকে ভেক্টর ভ্যালুড ফাংশনের তাহলে কি হবে, লিমিট ভেক্টর ভ্যালুড ফাংশনের কন্টিনিউটিটা কেমন হবে? ব্যাপারটা এরকম, ব্যাপারটা যে ভেক্টর ভ্যালুড ফাংশনের কথা যদি আমি ভাবি, ভেক্টর ভ্যালুড ফাংশন হচ্ছে কি হবে, এফ অফ টি। আমরা যেটা বলছি ভেক্টর ভ্যালুড ফাংশন মানে কি, এফ অফ টি, তাই তো? এই যে এফ অফ টি লিখছি, এফ অফ টি, এটার এক্সপ্রেশন আমি এখন আলাদা লিখছি না, এফ অফ টি। হ্যাঁ, এই ফাংশনটার আমি লিমিট ধরে যে টি টেন্স টু, আমি একটা কোন একটা টি জিরো বললাম, মানে আমি যেমন এক্সটেন্স টু এ বলছিলাম, এফ অফ টি এর মান কত, এফ অফ টি এর মান এটা কি হবে, লিমিটিং ভ্যালুটা আমি উদাহরণ নিয়ে দেখেছি, এটা আর একটা ভেক্টর হবে। আমি যদি এ বলি, তাহলে এফ অফ টি ইজ অ্যানাদার ভেক্টর হবে। এফ অফ টি যদি অ্যানাদার ভেক্টর হয়, তাহলে এই লিমিটটা এক্সিস্ট করে বা করবে না, একদম সেম ডেফিনেশন, ডেফিনেশনের কোনো পার্থক্য নেই, একই ব্যাপার। ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 যদি আমি বলি এই ডেফিনেশনটা এক্সিস্ট করে কিনা দেখাতে হবে, তাহলে কি হবে, ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট, এই সিম্বল দিয়ে লিখি, দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দ্যান 0 such that modulus of f of t minus a less than epsilon whenever 0 less than mod of হচ্ছে কি, ওই t minus t0, এখানে তো x tends to a ছিল না, t tends to 0 less than delta, এইটুকু কি পার্থক্য, সেম জিনিস, একদম সেম জিনিস, আলাদা কিছু নেই। তার মানে আমি যদি রিয়েল অ্যানালিসিস পড়ে থাকতাম, তাহলে আমি এইটুকু বললেই আমার ডেফিনেশনটা কমপ্লিট হয়ে যেত, যেহেতু পড়িনি তাই আমার কথাগুলো বলতে হবে। কন্টিনিউয়াস, আমি বলছি এফ অফ টি একটা রিয়েল ভ্যালু, ভেক্টর ভ্যালুড ফাংশন হুইচ ইজ কন্টিনিউয়াস অ্যাট টি ইকুয়াল টু t0, কন্টিনিউয়াস অ্যাট টি ইকুয়াল টু t0 পয়েন্টে, কন্টিনিউয়াস কিনা, তাহলে একই ঘটনা, ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 there exists a delta greater than 0 such that modulus of f of t minus f of t0, এটা f of t minus this less than epsilon whenever mod of t minus t0 less than delta, এই
কন্টিনিউয়াস। ডেরিভেটিভের ডেফিনেশন জানতি, ডেরিভেটিভের ডেফিনেশন এইচএস লেভেলে করেছি। একটা ফাংশনে ডেরিভেটিভ এক্সিস্ট করে বা করে না, ডেরিভেটিভ এক্সিস্ট করে বা করে না, কি করতি? এইটা বার করতি। এফ অফ এক্স গিভেন ছিল, এফ অফ এক্স রিয়েল ভ্যালুড ফাংশন, ডিএফ ডিএক্স, ডিএফ ডিএক্স এর ডেফিনেশন কি ছিল? নিশ্চয়ই মনে আছে, লিমিট এক্স টেন্স টু এইচ টেন্স টু 0 করে করতি, তাই না? এইচ টেন্স টু 0 বা ডেল্টা এক্স, ডেল্টা এক্স টেন্স টু 0, এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স বাই ডেল্টা এক্স। তোরা এটা এইচ লিখে অভ্যস্ত, ডেল্টা এক্স ইকাল টু এইচ লিখে অভ্যস্ত, একই ব্যাপার, তাই তো? এটা করেছিস না? এবার যদি এফ অফ টি রিয়েল ভ্যালুড ফাংশন হয়, এই যে ভেক্টর ভ্যালুড ফাংশন হয়, তাহলে তার ডেরিভেটিভ, তাহলে ডি এফ ডিটি হবে। এর ডেফিনেশন কি হবে? লিমিট ডেল্টা টি টেন্স টু 0, ওখানে যখন ডেল্টা এক্স টেন্স টু 0 করতো, ক্যাপিটাল এফ অফ টি প্লাস ডেল্টা টি মাইনাস ক্যাপিটাল এফ অফ টি বাই ডেল্টা টি। কি আলাদা কিছু আছে? আলাদা কিছু দেখতে পাচ্ছিস? এটা তো জানতি নাকি? এটা তো জানতি, সেটা থেকে এটা করলাম, আলাদা কিচ্ছু নেই। এবার যে পার্টিকুলার কোনো পয়েন্টে করতে হতো, যে হচ্ছে লিমিটটা এক্সিস্ট করে কিনা, এফ ড্যাশ এ বার করতো, তাহলে এক্স এর জায়গায় এ পুট হয়ে যেত, আর কিছু না। এফ ড্যাশ এক্স, এটা যে এফ এক্স জানি, এখানে এটা আছে এফ ড্যাশ এক্স, এফ ড্যাশ এক্স মানে এটা, এখানে এফ ড্যাশ টি মানে এটা ভেক্টর, ঠিক আছে? এখানে এখানে এবার যদি এফ ড্যাশ এক্স না করে এফ ড্যাশ এ করতাম, তাহলে এক্স এর জায়গায় এ বসতো। এখানে যদি এফ ড্যাশ টি না করে এফ ড্যাশ টি 0 করতাম, তাহলে টির জায়গায় টি 0 বসতো। জাস্ট টি এর জায়গায় টি 0, ডেল্টা টির জায়গায় কিন্তু ডেল্টা টি 0 নয়। এখানে কিন্তু যখন আমরা করতাম এই যে ডেল্টা এক্স বা এইচ করতাম, এইচ, এখানে ডেল্টা টি বা এইচ একই ব্যাপার। এখানে কিন্তু এই এক্স এর জায়গায় এটা বসবে। আমি যখন এফ ড্যাশ এ করতাম, এফ ড্যাশ এ, তখন কিন্তু লিমিট এই যে এইচ টেন্স টু 0, এইচ দিয়ে লিখি, এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ। ওই এইচ এর জায়গায় মানে এইচ মানে ডেল্টা এক্স, ডেল্টা এক্স ওই এক্স এর জায়গায় কিন্তু এ বসতো না, ওটা ইনক্রিমেন্ট অফ এক্স বলা হতো। বোঝা গেল? আচ্ছা, তোরা এটা ছোটবেলা থেকে জানিস, একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় কন্টিনিউয়াস হয়ে যায়, জানিস না ছোটবেলা থেকে? যদি একটা ফাংশনের ডেরিভেটিভ এক্সিস্ট করে, সেটা কি হয়ে যায়? মাস্ট কন্টিনিউয়াস। আবার কন্টিনিউয়াস যদি হয়, মাস্ট লিমিট এক্সিস্ট করে। এইটা তোরা জানবি। এটা অনলি ফর সিঙ্গেল ভেরিয়েবল ফাংশনের জন্য। আমরা যেহেতু সিঙ্গেল ভেরিয়েবলই করছি, এর পরে আমরা ডাবল ভেরিয়েবল করব। ডাবল ভেরিয়েবল অন্য সেমে আছে, ডাবল ভেরিয়েবল ফাংশন ওদের ফোর্থ সেমে গিয়ে পাবি। ক্যালকুলাস অফ সেভারাল ভেরিয়েবলস এর অংশ ফোর্থ সেমে আছে। হ্যাঁ, more than one variable, f of x না হয় f of xy, ফাংশন অফ টু ভেরিয়েবল, বা f of xyz, ঠিক আছে? ডাবল ভেরিয়েবলে আমরা অল্প কিছু করেছি, পার্শিয়াল ডেরিভেটিভ কিছু করেছি, ডিফারেনশিয়াল ইকুয়েশনের অঙ্ক করতে ডেল এফ ডেল এক্স ডেল এফ ডেল ওয়াই, ওই যেগুলো ডাবল ভেরিয়েবল ফাংশন ছিল। তাহলে আমরা সিঙ্গেল ভেরিয়েবল ফাংশনের ক্ষেত্রে একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয়, ডেরিভেটিভ এক্সিস্ট করলে কন্টিনিউয়াস হয়, কন্টিনিউয়াস হলে লিমিট এক্সিস্ট করে, এটা আমি জানি। তাহলে সেটা যখন প্রমাণ করতে চাই যে হচ্ছে এফ টি একটা, এটা যে রিয়েল ভ্যালুড ফাংশনের জন্য করতাম। আমি যদি বলি এখন এফ টি একটা ভেক্টর ভ্যালুড ফাংশন, দিস ইজ এ ভেক্টর ভ্যালুড ফাংশন, ভেক্টর ভ্যালুড ফাংশন, ভেক্টর ভ্যালুড ফাংশন। যদি এটা ভেক্টর ভ্যালুড ফাংশন হয়, তাহলে এর যদি ডিফারেন্সিয়েবল হয়, তাহলে এটা কন্টিনিউয়াস হবে। ডেরিভেটিভ যদি এক্সিস্ট করে, তাহলে সেটা হচ্ছে কন্টিনিউয়াস হবে। ধর আমি বলছি যে পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে, যে পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করবে, সেই পয়েন্টে তার কন্টিনিউয়াস হবে, ঠিক আছে? তো ধর আমি বলছি টি ইকাল টু টি 0 পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করে, তাহলে আমি বলছি টি ইকাল টু টি 0 পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হবে। বুঝে গেল? ডেরিভেটিভ এক্সিস্ট করে মানে হচ্ছে এইটা এক্সিস্ট করে, এফ অফ ড্যাশ টি 0 এক্সিস্ট করে, এফ ড্যাশ টি 0 মানে হচ্ছে এই লিমিটটা এক্সিস্ট করে, লিমিট ডেল্টা টি টেন্স টু 0, এফ অফ হচ্ছে টি 0 প্লাস ডেল্টা টি মাইনাস অফ এফ অফ টি 0 বাই ডেল্টা টি, এই লিমিটটা এক্সিস্ট করে টি 0 পয়েন্টে। ডেল্টা টি টেন্স টু 0, এফ অফ
t0 প্লাস ডেল্টা টি মাইনাস এফ অফ t0 বাই ডেল্টা টি। ওই মাথায় অ্যারো দিতে হবে, ভেক্টর ভ্যালুড ফাংশনের মাথায় থাকা যেন মাথায় সবসময় অ্যারো দেবে, এইটা এক্সিস্ট করে। সেখান থেকে দেখাতে হবে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে তোকে দেখাতে হবে লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 এফ অফ টি প্লাস ডেল্টা টি t0 প্লাস ডেল্টা টি ইকুয়াল টু এফ অফ t0। যদি এটা দেখিয়ে দিতে পারিস তাহলে কন্টিনিউয়াস। f of t0 plus delta t minus f of t0 is equal to এটা limit delta t tends to 0। তাহলে or in other words যদি এটা দেখিয়ে দিতে পারিস limit delta t tends to 0 হচ্ছে f of t0 plus delta t minus f of t0, এইটার যে মান, এইটার মান যদি 0 হয়ে যায় তাহলে তো প্রমাণ হয়ে যাবে। মানে আমাকে এটা দেখাতে হবে, we have to show that this। তাহলে আমি এখন এইটা বার করি, লিমিট delta t tends to 0, delta t tends to 0 f of t0 plus delta t minus f of t0, এটা বার করি। এটা সমান দাগ লেখা যায় লিমিট delta t tends to 0 delta t into f of t0 plus delta t minus f of t0 by delta t। ওপর নিচে কি করলাম, ডেল্টা টি দ্বারা গুণ করলাম। যদি গুণ করে দিস এটা লেখা যাবে লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, ডেল্টা টি আলাদা করে রাখলাম, আর এটার লিমিট হচ্ছে ডেল্টা টি টেন্ডস টু 0 এফ অফ t0 প্লাস ডেল্টা টি মাইনাস অফ এফ অফ t0 বাই ডেল্টা টি। এইটার মান হচ্ছে এইটা, এইটার মান হচ্ছে এইটা, বা df dt at t0 পয়েন্টে, বা এটা হচ্ছে এফ অফ ড্যাশ t0। তাহলে এইটার মান দেখ, এটা 0 ইন্টু এফ ড্যাশ t0, তার মানে হচ্ছে 0। তাহলে এইটা 0, কোনটা 0, তার মানে এটা 0। এটা 0 হওয়া মানে কি আগের লাইনটা পেয়ে যাবো, তারপর কন্টিনিউয়াস। এটা যেমন হচ্ছে ভেক্টরের জন্য করতাম, সেম প্রুফ হবে রিয়েল ভ্যালুড ফাংশনের জন্য আমরা পরে করব। আগে করা উচিত ছিল আমার রিয়েল ভ্যালুড ফাংশনের জন্য, তারপর এটা করা উচিত ছিল, কিন্তু আমরা রিয়েল ভ্যালুড ফাংশনটা পরেই করব। যখন থার্ড সেমে পড়বি তখন এটা করবি। রিয়েল ভ্যালুড ফাংশনের জন্য ডিফারেন্সিয়েবল হলে কন্টিনিউয়াস। বোঝা গেল ব্যাপারটা, বুঝতে পারছিস এটা? এরপরে কিছু ছোট ছোট ডিফারেন্সিয়েবিলিটি দিয়ে থিওরেম আছে, সেগুলো আমি আস্তে আস্তে করছি। দুটো ফাংশন, ইউ একটা ফাংশন, ভি একটা ফাংশন। দেন তোরা এটা করেছিলি ডি ডিটি অফ ইউ প্লাস ভি হচ্ছে ডিইউ ডিটি প্লাস হচ্ছে ডিভি ডিটি, করেছিলি না? ডি ডিটি অফ ইউ ইন্টু ভি, এটা করেছিলি ইউ ইন্টু ডিভি ডিটি প্লাস ডিইউ ডিটি ইন্টু ভি, করেছিলি না? এটা যদি ইউভি যদি স্কেলার না হয়, ইউভি ভেক্টর ভ্যালুড ফাংশন হয়। ইউ ভেক্টর ভ্যালুড ফাংশন, ভি আনাদার ভেক্টর ভ্যালুড ফাংশন। বুঝে গেল? তাহলে এখানে আরো চলে যাবে, বাকি সব প্রমাণ হয়ে যাবে। এখানে ডিডিটি অফ ইউ, এটা যে গুণ, এটা ডট হয়ে যাবে, এটা আমি ডট হয়ে যাবে। সিমিলার একটা তখন আর একটা পাওয়া যাবে ডিডিটি অফ ইউ ক্রস ভিটা, তখন পাবি আবার, তখন হয়ে যাবে ইউ ক্রস ডিভিডিটি প্লাস ডিইউ ডিটি ক্রস সিমিলার, কোনো পার্থক্য কিছু নেই। এখানে যদি প্লাসের জায়গায় এখানে মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস চলে আসে। তাহলে ইউ এন্ড ভি টু ভেক্টর ভ্যালুড ফাংশনস অফ এ স্কেলার ভেরিয়েবল টি, মানে অবভিয়াসলি এই যে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছে টি কার, মানে ইউটা অ্যাকচুয়ালি ইউ অফ টি, ভিটা অ্যাকচুয়ালি ভি অফ টি। অফ সাম, যখনই ফাংশন বলবো তখনই কোনো না কোনো ভেরিয়েবলের ফাংশন হতে হবে। তাহলে তাই যদি হয় ইউ এন্ড ভি দুটো ভেক্টর ভ্যালুড ফাংশন এবং ডিফারেন্সিয়েবল হতে হবে, ডিফারেন্সিয়েবল না হলে এটা করা যাবে না। ডিফারেন্সিয়েবল ভেক্টর ভ্যালুড ফাংশন অফ দ্য স্কেলার ভেরিয়েবলটি, দেন এই সবগুলো প্রমাণ করা যাবে, এই সবগুলো প্রমাণ করা যাবে। আমি যে কোনো একটা আগে করি, তারপরে আমি করবো। তোর মনে হচ্ছে যে তাহলে এটা প্রমাণ কি করবো, পরের লাইনেই তো এটা লিখে দেবো, ব্যাপারটা ঠিক এরকম নয়। ডেরিভেটিভের যে ডেফিনেশন সেখান থেকে তোকে প্রমাণ করতে হবে। লক্ষ্য করে দেখ,
ডেরিভেটিভের যে ডেফিনেশন ছিল এইচএস লেভেলে সেটাতে এই জিনিসটা ছিল, এই যে এফএক্স এর যে ডেরিভেটিভের ডেফিনেশন আমরা লিখতাম লিমিট হচ্ছে ওই ডেল্টা এক্স টেন্স টু জিরো, আমরা যেটা করতাম সেটা হচ্ছে এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স বাই ডেল্টা এক্স, এটাই মানে হচ্ছে ডিএফ ডিএক্স। ডেরিভেটিভের ডেফিনেশনটা আমার এটা ছিল, কি মনে আছে তো নাকি? কি রে, হ্যাঁ স্যার। মানে আমরা যদি y ইকুয়াল টু fx ফাংশন হতো, x এর ইনক্রিমেন্ট ডেল্টা x হলে y এর ইনক্রিমেন্ট ডেল্টা y আমরা ধরতাম, তাহলে তখন ডেল্টা y আমি বলতাম হচ্ছে ডেল্টা y মানে হচ্ছে y প্লাস ডেল্টা y মাইনাস y, এরকম করতাম, মনে করে দেখ। আর y প্লাস ডেল্টা y মানে f অফ x প্লাস ডেল্টা x, আবার y মানে হচ্ছে fx, তাহলে ডেল্টা y অ্যাকচুয়ালি চলে আসতো f অফ x প্লাস ডেল্টা x মাইনাস f অফ x, তাহলে ডেল্টা y, দেন ডেল্টা y বাই ডেল্টা x টা আমি কি করতাম, দিস ইজ ইকুয়াল টু f অফ x প্লাস ডেল্টা x মাইনাস fx বাই ডেল্টা x। এবার এটা হলো রেশিওটা, মানে এটা হচ্ছে কি হচ্ছে ওই x এর চেঞ্জ ডেল্টা x হলে y এর চেঞ্জ ডেল্টা y, আর x এর চেঞ্জ 1 হলে y এর চেঞ্জ ডেল্টা y বাই ডেল্টা x। এটা হচ্ছে পার ইউনিট লেন্থ অফ x, দ্যাট মিন্স পরিষ্কার ভাষা ঐকিক নিয়মে করেছি, পার ইউনিট লেন্থ অফ x এর চেঞ্জের জন্য y এর চেঞ্জ কত, দিস ইজ দা হচ্ছে অ্যাভারেজ চেঞ্জ অফ y উইথ রেসপেক্ট টু x, এটা বলে this is known as the average change of, but when we find the change of y at a particular position, তখন আমরা এটা this ratio যে delta x by delta y এটা কিন্তু average change of y with respect to x বোঝায়, বাট আমি পার্টিকুলার একটা সার্টেন পয়েন্টে চেঞ্জ আমি বোঝাতে পারবো না, সেটা বোঝানোর জন্য তখন কি করা হতো, লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো নেওয়া হতো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। তাহলে লিমিট যদি নিয়ে নিস তার মানে এটা হয়ে যাচ্ছে লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স বাই ডেল্টা এক্স, এটা বোঝায়। তারপরে এইটা যখন ডেল্টা এক্স টেন্স টু জিরো করে দিলাম, তারপরে ওটা যাক ইউনিট লেন্থ আর থাকলো না, ডেল্টা এক্স টেন্স টু জিরো হওয়া মানে একদম এক্স প্লাস ডেল্টা এক্স দুটো যে আলাদা পয়েন্ট ছিল আলাদা থাকলো না, এক্স চলে আসলো, মানে অ্যাট দ্যাট পয়েন্ট এক্স চেঞ্জ, মানে এক্স ওই পয়েন্টেই যে চেঞ্জটা আছে, তাহলে দিস ইজ নোন অ্যাজ দ্য রেট অফ চেঞ্জ বলা হতো, ঠিক আছে, রেট অফ চেঞ্জ অ্যাট দ্যাট পয়েন্ট। এই দুটোর মধ্যে পার্থক্য আছে, যেটা ছোটবেলায় করতি এই রেশিওটা করতি, এটা হচ্ছে অ্যাভারেজ, দিস ইজ দ্য অ্যাভারেজ চেঞ্জ, ঠিক আছে, এটা অ্যাভারেজ চেঞ্জ, এন্ড দিস ইজ দ্য রেট অফ চেঞ্জ অ্যাট দ্য পার্টিকুলার পয়েন্ট। এই দুটোর সিগনিফিকেন্স আছে, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স আর লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, দিস ইজ নোন অ্যাজ দ্য অ্যাভারেজ চেঞ্জ, দিস ইজ দ্য রেট অফ চেঞ্জ at that particular point, and this is denoted by dy dx, এই ডেল্টা ওয়াই ডেল্টা এক্স না লিখে এটা dy dx দ্বারা ডিনোট করা হয়। দিস ইজ দ্য ডেফিনিশন অফ দ্য ডেরিভেটিভ, এটা এইচএস লেভেলে যেদিনকে ডেরিভেটিভের ডেফিনিশন কেউ তোরা শিখেছিলি সেদিন তোরা পড়েছিলি, ঠিক আছে, অনেকে পড়িসনি, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, অনেকে পড়িসনি dy dx মানে এটা হয় জানতি, ঠিক আছে, অনেকেই অনেক কিছু শুধুমাত্র হয় জানতি, কেন হয় অনেকে জানিস না, যাই হোক, তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়াল ডেফিনিশন, তাহলে উই হ্যাভ টু প্রুভ এভরিথিং উইথ দ্য হেল্প অফ দিস ডেফিনিশন। এখানে ভেক্টর, এখানে মাথায় অ্যারো দিয়ে দিলে ভেক্টর, খুব সোজা ব্যাপার, যে কোনো জিনিসের মাথায় অ্যারো দিয়ে দিলে ভেক্টর চলে আসবে, তাহলে এখানে তাই, তাহলে মানে কি এখানে কেমন চেঞ্জ অফ এক্স এর উপর ডিপেন্ড করে ওয়াই চেঞ্জ হতো, এখানে দুটো ফাংশন আছে ইউ এন্ড ভি, ইউ একটা ভেক্টর ভ্যালুড ফাংশন, ভি একটা ভেক্টর ভ্যালুড ফাংশন, এবং কার ফাংশন, এটা টি এর ফাংশন, ইউ ও টি এর ফাংশন, ভি ও টি এর ফাংশন, তার মানে টি এর ইনক্রিমেন্ট, টি এর চেঞ্জ, টি এর ইনক্রিমেন্ট যদি ডেল্টা টি হয় তখন ইউ এর ইনক্রিমেন্ট হবে ডেল্টা ইউ, ইউ এর ইনক্রিমেন্টটা এন্ড ভি এর ইনক্রিমেন্ট হবে ডেল্টা ভি, কিন্তু ভি চেঞ্জ হয়ে ডেল্টা ভি হবে, মানে এখানে দুটো যেহেতু দুটো ফাংশন, তাহলে ইউ টি মানে আমি ধরে নেব ডেল্টা ইউ এন্ড ডেল্টা ভি বি দ্য টু ইনক্রিমেন্টস of the vector function u and v corresponding to the increment delta t, মানে t এর যদি চেঞ্জ হয় তবে u v এর চেঞ্জ হবে, ঠিক আছে, তো দেন এই ডেল্টা অফ u প্লাস v মানে ইনক্রিমেন্ট অফ u প্লাস v টা কথা হবে, u প্লাস v এর ইনক্রিমেন্ট, u প্লাস v এর ইনক্রিমেন্ট মানে এটা ডেল্টা অফ u প্লাস v, মানে
ডেল্টা অফ ইউ প্লাস ভি মানে হচ্ছে ইউ প্লাস ডেল্টা ইউ মানে ইউ এর চেঞ্জ প্লাস ভি প্লাস ডেল্টা ভি ভি এর চেঞ্জ, এটা হচ্ছে মাইনাস ইউ প্লাস ভি। মানে ইনক্রিমেন্ট, যে কোনো জিনিসের ইনক্রিমেন্ট মানে হচ্ছে ছিল কত আর হলো কত, মানে এই হলো এইটা, চেঞ্জ হয়ে হলো এটা, আর ছিল এটা, দুটোর বিয়োগফল। যে কোনো জিনিসের ইনক্রিমেন্ট মানে ইনক্রিমেন্ট উইথ রেসপেক্ট টু টি। এখানে মানে যদি টি চেঞ্জ না হয় ইউ ভি চেঞ্জ হবে না, মানে অ্যাজ ডেল্টা টি টেন্স টু 0 ডেল্টা ইউ টেন্স টু 0 ডেল্টা ভি টেন্স টু 0, কারণ হচ্ছে ডিপেন্ডিং অন টি চেঞ্জ হবে ইউ ভি এর। বোঝা গেল? তাহলে ইনক্রিমেন্ট অফ ইউ এন্ড ভি, ইউ প্লাস ভি মানে এটা ইউ চেঞ্জ হয়ে হয়েছে ইউ প্লাস ভি, মানে ইউটা চেঞ্জ হয়ে গেছে এখন ইউ প্লাস ডেল্টা ইউ, এন্ড ভিটা চেঞ্জ হয়ে হয়েছে ভি প্লাস ডেল্টা ভি। তার মানে ইউ প্লাস ভিটা চেঞ্জ হয়ে হবে কত এটা, আর ছিল কত এটা, তাহলে এইটাই হয়ে যাবে ইনক্রিমেন্ট। এটা মানেই হয়ে যাচ্ছে তা কেটে কুটে গিয়ে ডেল্টা ইউ প্লাস ডেল্টা ভি। তার মানে হচ্ছে ডেল্টা অফ ইউ প্লাস ভি, দিস অ্যাকচুয়ালি ডেল্টা ইউ প্লাস ডেল্টা ভি। বোথ সাইড ডেল্টা টি দিয়ে ভাগ করে দে, এটা করা যাবে। তার মানে তুই এটা পেলি ডেল্টা অফ ইউ প্লাস ভি বাই ডেল্টা টি, এটা হয়ে যাবে ডেল্টা ইউ, অ্যারো দিতে হবে, অ্যারো দিচ্ছি তো সব জায়গায়, হ্যাঁ অ্যারো, বাই ডেল্টা টি প্লাস এটা ডেল্টা ভি বাই ডেল্টা টি, টেকিং লিমিট বোথ সাইড অ্যাট ডেল্টা টি টেন্স টু 0। তাহলে এটা যাবে দেখ লিমিট ডেল্টা টি টেন্স টু 0 হচ্ছে ডেল্টা অফ ইউ প্লাস ভি বাই ডেল্টা টি ইকুয়াল টু লিমিট ডেল্টা টি টেন্স টু 0 হচ্ছে ডেল্টা অফ ইউ বাই ডেল্টা টি প্লাস লিমিট ডেল্টা টি টেন্স টু 0 হচ্ছে ডেল্টা অফ ভি বাই ডেল্টা টি। মানে এটা দেখ, এটা মনে যাবে ডি ডিটি অফ ইউ প্লাস ভি, ডেল্টা অফ দিস, আর এটা হয়ে যাবে ডি ইউ ডিটি, এটা হয়ে যাবে ডিভি ডিটি। দিস ইজ দ্য প্রুফ। এটা হচ্ছে প্রুফ, এটাই প্রমাণ করতে হবে। ক্রস প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট এটা যদি করিস দুটো সেম হবে, ক্রসের জায়গায় ডট, ডটের জায়গায় ক্রস চলে আসবে, আর কিছু চলে আসবে না। তাহলে আমি এটা ক্রসেরটা করছি, দেখ ইউ ক্রস ভি এর আমি এটা প্রমাণ করতে চাই, ডিডিটি অফ ইউ ক্রস ভি মানে হচ্ছে যেটা আছে। তাহলে তোকে ইনক্রিমেন্ট একই কথা, ওই টি এর চেঞ্জ ডেল্টা টি যদি হয়, ইউ এর চেঞ্জ ডেল্টা ইউ, ভি এর চেঞ্জ ডেল্টা ভি, দেন ডেল্টা অফ ইউ ক্রস ভি, ডেল্টা অফ ইউ ক্রস ভি, ডেল্টা অফ ইউ ক্রস ভি মানে ইউ প্লাস ডেল্টা ইউ, ইউটা চেঞ্জ হয়ে এটা হয়েছে, প্লাস হচ্ছে ভি ক্রস ভি প্লাস ডেল্টা ভি হয়েছে, ভি এর চেঞ্জ হয়ে ভি প্লাস ডেল্টা ভি হয়েছে, তাদের ক্রস, আর ছিল কত ইউ ক্রস ভি। বুঝছি? এটা হবে ইউটা চেঞ্জ হয়ে এটা হয়েছে, ভিটা চেঞ্জ হয়ে, ইউ ক্রস ভিটার ইনক্রিমেন্ট হবে চেঞ্জ হয়ে হয়েছে কত আর ছিল কত, তাদের বিয়োগফল। তাই যদি করি সেটা ক্রস প্রোডাক্ট আকারে হবে। ক্রস প্রোডাক্ট করার সময় একটু খেয়াল রেখে করতে হয়, উল্টো জানে না লিখতে পারি। ইউ ক্রস ভি হলে যেন ইউ ক্রস ভি লিখি, ভি ক্রস ইউ লেখা যাবে না, কারণ ভি ক্রস ইউ আলাদা হয়। ভি ক্রস ইউ আর ইউ ক্রস ভির মধ্যে একটা নেগেটিভ চিহ্ন ডিফারেন্স থাকে। এটা যখন করবো এটা দেখবি ইউ ক্রস ভি থাকবে প্লাস ইউ ক্রস ডেল্টা ভি থাকবে, প্লাস আরেকটা থাকবে হচ্ছে ডেল্টা ইউ ক্রস ভি থাকবে প্লাস ডেল্টা ইউ ক্রস ডেল্টা ভি থাকবে, একদম পরপর গুণ হবে। ইউটা যেহেতু আগে রয়েছে, ইউ এটার গুণ হলে এইটা গুণ এটা হবে, ভি ইউ লিখতে পারবি না, এটার সঙ্গে এটার গুণ হলে এটা হবে, ডেল্টা ইউ এর সঙ্গে যখন গুণ হবে ডেল্টা ইউ ক্রস ভি হবে, আর এটা ডেল্টা ইউ ক্রস ডেল্টা ভি মাইনাস ইউ ক্রস ভি। বুঝেছি? সেটা হবে। এবার দেখ এইটা এটা কেটে যাচ্ছে, এইটার এটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এখানে দেখ ইউ ক্রস ডেল্টা ভি প্লাস ডেল্টা ইউ ক্রস ভি প্লাস ডেল্টা ইউ ক্রস ডেল্টা ভি। লক্ষ্য করে দেখ এই এটা হচ্ছে ডেল্টা অফ ইউ ক্রস ভি, মানে ইনক্রিমেন্ট অফ ইউ ক্রস ভির মানে এটা, ডেল্টা টি দিয়ে বোথ সাইড ভাগ করে দে, তাহলে এটা যদি ভাগ করে দিস তাহলে ডেল্টা অফ ইউ ক্রস ভি বাই ডেল্টা টি ইকুয়াল টু, এটা দেখ ইউ থাকলো ক্রস ডেল্টা ভি বাই ডেল্টা টি, এটা আছে ডেল্টা ইউ বাই ডেল্টা টি ক্রস ভি, এটা ডেল্টা ইউ বাই ডেল্টা টি ক্রস ডেল্টা ভি। টেকিং লিমিট বোথ সাইড এট ডেল্টা টি টেন্স টু 0, যদি লিমিট নিয়ে নিস এটা হয়ে যাবে লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল্টা ইউ ক্রস ভি বাই ডেল্টা টি ইকুয়াল টু লিমিট ডেল্টা টি টেন্স টু 0 হচ্ছে ইউ ক্রস ডেল্টা ভি ডেল্টা টি
ডেল্টা ভি ডেল্টা টি প্লাস লিমিট ডেল্টা টি টেন্স টু 0 হচ্ছে ডেল্টা ইউ ডেল্টা টি ক্রস ভি প্লাস লিমিট ডেল্টা টি টেন্স টু 0 হচ্ছে ডেল্টা ইউ বাই ডেল্টা টি ক্রস ডেল্টা ভি। আচ্ছা এই পাশেরটা এটা মানে হচ্ছে ডি ডিটি অফ ইউ ক্রস ভি, এটা মানে হয়ে যাবে ডি ডিটি অফ ইউ ক্রস ভি। এইটা দেখ, এটা তো ইউ এর ওপর কোনো লিমিট হবে না, এটা দেখাচ্ছে ইউটা বাইরে চলে আসবে ক্রস এটার লিমিট ডিডিটি অফ সরি লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডিভিডিটি, তার মানে সরি ডেল্টা ভি ডেল্টা টি মানে হবে ডিভিডিটি। সিমিলারলি এইটার লিমিটের ক্ষেত্রে এইটার লিমিট হবে ডিউ ডিটি ক্রস হচ্ছে ভি প্লাস এইটার লিমিট হবে ডিউ ডিটি ক্রস 0, কারণ হচ্ছে অ্যাজ লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল্টা ভি টেন্স টু 0 চলে আসবে, তাহলে লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল্টা অফ ভি এটা হুইচ ইজ 0 চলে আসবে, কারণ ডেল্টা টি টেন্স টু 0 হওয়া মানে যদি টেন্স টু 0 হয় ডেল্টা ইউ টেন্স টু 0 ডেল্টা ভি টেন্স টু 0। আমি এটাকে এইটা দিয়ে ভাগ করেছি, আমি এই ডেল্টা টি এখানেও ভাগ করতে পারতাম, কিন্তু একই জিনিস আছে। তাই যদি হয় এই অংশটা টোটালটা 0, পড়ে থাকছে কোন অংশটা, এই অংশ ডিডিটি অফ ইউ ক্রস ভি ইকুয়াল টু ইউ ক্রস ডিভিডিটি প্লাস ডিউ ডিটি ক্রস ভি। কিন্তু এদিকে উল্টো করে ভি ক্রস ডিউ ডিটি ভুল হয়ে যাবে, মাইনাস এসে যাবে। সিমিলারলি ওই ক্রসের জায়গায় ডট বসিয়ে দে, সিমিলার প্রুফ ডটের জন্য চলে আসে। আমি ওই যে তিনটে লিখেছিলাম প্রথমে, এই যে এই তিনটে ফর্মুলা সবগুলো, এখানে যে প্লাসের জায়গায় এখানে যদি মাইনাস বসিয়ে দিস, এখানে মাইনাসটা বসায়, তাহলে সিমিলারলি সব মাইনাসের জন্য এগুলো সব মাইনাস হবে, এই মিডলের প্লাস গুলো সব মাইনাস হয়ে যাবে, প্রুফ চলে আসবে। এই বোঝা গেছে ব্যাপারটা? এই তিনটে জিনিস বুঝেছিস? এইবার এটা চলো ইয়ে গেল। ধর এবার যদি এরকম থাকে, এফ একটা হচ্ছে স্কেলার, মানে এফ একটা ফাংশন বাট স্কেলার ফাংশন, ইউ একটা ভেক্টর ফাংশন, তাহলে এফ ইন্টু ইউ এটা কি হয়ে যাবে, দিস ইজ এ ভেক্টর। সেখান থেকে যদি ডিডিটি অফ এফ ইউ করি, এখানে কিন্তু কোনো ডট ক্রস নেই, কারণ এফ ইজ এ স্কেলার ফাংশন, ইউ ইজ এ ভেক্টর ফাংশন। ইন দ্যাট কেস অলসো এটাও হয়ে যাবে হচ্ছে এফ ইন্টু ডি ইউ ডিটি প্লাস ডিএফ ডিটি ইন্টু ইউ। সেম জিনিস, সেম ভাবে প্রুফ, সেম লেখা, এফ এর মাথায় অ্যারো দেব না, ইউ এর মাথায় অ্যারো দেব, যা করতে হয়। এবং এখানে যে গুণফলটা না ডট না ক্রস, কারণ এটা একটা স্কেলার ফাংশনের সঙ্গে একটা, ধর আমি ইউ একটা ভেক্টর ফাংশন ছিল, এটা হচ্ছে ধর 2 ডাইমেনশনে ধরছি, সাইন অফ টি ইন্টু আই প্লাস কস অফ টি ইন্টু জে। আমার এফ অফ ছিল দ্যাট টি স্কোয়ার, মানে এটা স্কেলার ফাংশন, লক্ষ্য করে দেখ আই জানি স্কেলার ফাংশন, তাই যদি হয় তাহলে আমি যদি এফ ইন্টু ইউ করি তাহলে কি দাঁড়াবে, এই টি স্কোয়ার ইন্টু সাইন অফ টি ইন্টু আই প্লাস টি স্কোয়ার ইন্টু কস অফ টি ইন্টু জে, এইটুকু আসবে। এই পার্থক্য, তাহলে এর জন্য ডেরিভেটিভ কি হবে, সিমিলার প্রুফ হবে, একদম সিমিলার প্রুফ। আমি এটা করছি না, এগুলো একই লিখতে হবে। ওই টি এর ইনক্রিমেন্ট ডেল্টা টি হলে এফ এর ইনক্রিমেন্ট ডেল্টা, ইউ এর ইনক্রিমেন্ট ডেল্টা ইউ। যখন ইউ লিখবো তখন সব মাথায় অ্যারো দেবো, এফ যখন লিখবো মাথায় অ্যারো দেবো না। তখন হচ্ছে এই ডেল্টা অফ হচ্ছে এফ ইউ, এটা বার করবো। ডেল্টা অফ এফ ইউ মানে এফ প্লাস ডেল্টা এফ, এটা হবে ইউ প্লাস ডেল্টা ইউ। ইউ যখন লিখবো মাথায় অ্যারো দেবো, মাইনাস হচ্ছে এফ ইউ। একই কেস, একই রকম, আগে সবগুলোতে অ্যারো ছিল, এখন এফ এ অ্যারো নেই, ইউতে অ্যারো আছে। আগে এখানে ক্রস বা ডট ছিল, এখানে কিছুই দিইনি, না ক্রস না ডট, সিমিলারলি প্রুফ হয়ে যাবে, একদম সিমিলার। এই এটা যোগ বিয়োগ করবো, যোগ বিয়োগ করে ডেল্টা টি দিয়ে ভাগ করবো, বোথ সাইড ডেল্টা টি টেন্স টু 0 নেবো, একরকম ভাবে প্রুফ হবে। বোঝা গেছে ব্যাপারটা, এই প্রুফটা? হ্যাঁ, এটা করে নিবি, আমি ছেড়ে দিচ্ছি অনেক এখানে সব। আচ্ছা আমি ছেড়ে দিয়েছি ঠিক আছে, কিন্তু আমি যে কপি জেরক্স পিডিএফটা দিয়েছি সেখানে দেখবি এগুলো সব প্রমাণ করা আছে, একটা ছাড়ছি না, তার মানে যেগুলো ছেড়ে দিচ্ছি মনে হচ্ছে সেগুলো সব ছাড়ছি না। এরপরে যে প্রুফটা সেটা দেখ, একটা থিওরেম আছে, দ্য নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। এটা একটা ভালো থিওরেম। কি আছে, দ্য নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন দ্যাট এ প্রপার ভেক্টর ইউ হ্যাজ এ কনস্ট্যান্ট লেন্থ ইজ দ্যাট, এটা বলেছি ইউ যদি একটা ভেক্টর হয় এটা হচ্ছে কনস্ট্যান্ট লেন্থের হবে, কনস্ট্যান্ট লেন্থের হবে
যদি এটা কি হবে ইউ ডট ডিইউ ডিটি দিস ইজ 0 হয়, এটা ইফ অ্যান্ড অনলি আছে, নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট, নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট লেখা আছে না, মানে কি একটা ভেক্টর যদি কনস্ট্যান্ট লেন্থের হয় এটা হবে, আবার এটা হলে ভেক্টরটা কনস্ট্যান্ট লেন্থের হবে। আচ্ছা যখন ভেক্টরের প্রশ্ন আসছে তখন তার দুটো জিনিস থাকে, একটা কনস্ট্যান্ট, একটা লেন্থ থাকে, একটা ডিরেকশন থাকে। তাহলে যখন কোনো ভেক্টর কনস্ট্যান্ট বলবো, ভেক্টরকে কনস্ট্যান্ট বলবো, তাহলে তার দুটোই কনস্ট্যান্ট হতে হয়। দুটোই কনস্ট্যান্ট মানে তার লেন্থও কনস্ট্যান্ট হতে হয়, তার ডিরেকশনও ফিক্সড হতে হয়, নির্দিষ্ট। তার লেন্থ ফিক্সড বাট ডিরেকশন চেঞ্জ করে বিভিন্ন সময় বিভিন্ন, তাহলে ভেক্টর ইজ নট কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট ভেক্টর মানে বোথ আর কনস্ট্যান্ট। আগে রিয়েল ভ্যালুর ক্ষেত্রে এটা ছিল না, কনস্ট্যান্ট মানে কনস্ট্যান্ট, তাহলে ডিরেকশনের কোনো প্রশ্ন ছিল না। কিন্তু এখানে ভেক্টরের ক্ষেত্রে এখানে বলেছে লেন্থটা কনস্ট্যান্ট, এখানে দেখ ইউ যে ভেক্টরের তার হচ্ছে কনস্ট্যান্ট লেন্থ বলেছে, এটা নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। কনস্ট্যান্ট লেন্থ তাহলে ইউ ডট ডিউ ডিটি 0 হবে, আবার হচ্ছে ইউ ডট ডিউ ডিটি 0 হলে কনস্ট্যান্ট লেন্থের হবে, ডিরেকশন বলেনি, ডিরেকশন মেবি যা খুশি হতে পারে। যদি লেন্থও কনস্ট্যান্ট হতো, ডিরেকশনও কনস্ট্যান্ট হতো, ইন দ্যাট কেস দ্য ভেক্টর ইজ কনস্ট্যান্ট, এন্ড ভেক্টর ইজ কনস্ট্যান্ট মানে হচ্ছে তখন ডিরেক্ট ডিউ ডিটি 0 চলে আসছে, সরাসরি অন্য কিছু আসতো না, ডিউ ডিটিটা 0 চলে আসতো। ভেক্টরটা নিজে কনস্ট্যান্ট মানে বোথ কনস্ট্যান্ট, লেন্থ এন্ড ডিরেকশন বোথ কনস্ট্যান্ট হলে ডিরেক্ট ডিউ ডিটি 0 চলে আসে। কিন্তু শুধুমাত্র লেন্থ কনস্ট্যান্ট হলে ইউ ডট ডিউ ডিটি 0 আসে, বা ইউ ডট ডিউ ডিটি 0 হলে লেন্থ কনস্ট্যান্ট হবে। সিমিলারলি একটা ডিরেকশন কনস্ট্যান্টের নেক্সট থিওরেমটা পাবি ইউ ক্রস ডিউ ডিটি। ডিরেকশন যদি কনস্ট্যান্ট হয় ইউ ক্রস ডিউ ডিটি 0 হয়। পরের থিওরেম আমরা পরের থিওরেম পড়বো, এখনই পড়বো। ইউ ক্রস ডিউ ডিটি 0 হলে তার ডিরেকশন কনস্ট্যান্ট হয়, মানে কি, এবং ইফ অ্যান্ড অনলি দিস ইজ অলসো ইফ অ্যান্ড অনলি থিওরেম, দ্যাট মিন্স ডিরেকশন কনস্ট্যান্ট হলে ইউ ক্রস ডিউ ডিটি 0 হয়, আবার ইউ ক্রস ডিউ ডিটি 0 হলে ডিরেকশন কনস্ট্যান্ট হয়। এন্ড যখন বোথ হয়ে যাবে, লেন্থও কনস্ট্যান্ট ডিরেকশনও কনস্ট্যান্ট, ইন দ্যাট কেস ডিউ ডিটি সিম্পলি 0 হবে, তখন ওই ডট ক্রস করার দরকার নেই। এই বুঝেছিস ব্যাপারটা? এই দুটো প্রুফ করছি আস্তে আস্তে আমরা। তাহলে এই ডট প্রোডাক্টটা 0 হলে দেখাবো কনস্ট্যান্ট লেন্থের, আবার কনস্ট্যান্ট লেন্থের হলে এই ডট প্রোডাক্টটা 0 হয় আমি দেখাবো। বুঝলি? তাহলে ভেক্টরের সম্বন্ধে নিশ্চয়ই আইডিয়া আছে। আচ্ছা, ভেক্টর যাই হোক না কেন, ইউ একটা ভেক্টর ডিপেন্ড মানে অফ স্কেলার ভেরিয়েবলটি, এই mod of u square can be written as u dot u, whatever the vector u may be, mod of u square মানে u dot u লেখা যায়। জানিস তো নাকি সবাই? হ্যাঁ, mod of u square মানে u dot u। তাহলে দেখ, mod of u square যদি u dot u হয়, আমি যদি হচ্ছে ডেরিভেটিভ করি এটাকে d dt of mod of u square, এটাকে যদি ডেরিভেটিভ করি d dt of mod of u square, তার মানে এটা হবে d dt of u dot u। একটু আগে d dt of u dot v বার করলাম, এটা করেছিলাম কি u dot dv dt প্লাস হচ্ছে du dt ডট v, তাহলে সেই নিয়মে কর, এটা হবে u ডট du dt প্লাস du dt ডট u, কারণ কি এখানে বোথ u v বোথ u, এখানে u and v দুটো u। তাহলে এখানে লক্ষ্য করে দেখ, এটা যেহেতু ডট প্রোডাক্ট, এটা যেহেতু ডট প্রোডাক্ট ইন্টারচেঞ্জ করা যায়, u ডট du dt আর du dt ডট u কে u ডট du dt লেখা যায়, মানে ডট প্রোডাক্টের ক্ষেত্রে a ডট b সমান হচ্ছে b ডট a হয়, নিশ্চয় ভেক্টরের ক্ষেত্রে এটুকু জানিস। তাহলে এটাকে লেখা যাবে 2i u ডট du dt লেখা যায়। এটা কত? d dt অফ mod u স্কয়ার, এটার মান আমি এটা লিখতে পারি। আচ্ছা, এইবার আসি, ধরে নে হচ্ছে ইউ, এই ইউ ভেক্টরটার লেন্থ কনস্ট্যান্ট। আচ্ছা, লেন্থ যদি কনস্ট্যান্ট হয়, লেন্থ কনস্ট্যান্ট মানে কি mod u ইজ কনস্ট্যান্ট, তাই না? লেন্থ কনস্ট্যান্ট মানে মডুলাস ভ্যালু ইজ কনস্ট্যান্ট, ভেক্টরের লেন্থ মানে কি ভেক্টরের মড ভ্যালু, মডুলাস ভ্যালু ইজ কনস্ট্যান্ট। তাহলে মডুলাস ভ্যালু ইজ কনস্ট্যান্ট মানে কি mod অফ u স্কয়ার কনস্ট্যান্ট, mod u যদি কনস্ট্যান্ট হয় মডুলাসের স্কয়ারটা কি হবে কনস্ট্যান্ট, আর যদি কনস্ট্যান্ট হয় আর মডুলাস অলওয়েজ রিয়েল হয়, কোন ভেক্টরের মডুলাস কি হয় রিয়েল নাম্বার, তাহলে এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি হবে d dt অফ mod u স্কয়ার দিস ইজ 0 হবে।
আর ডি ডিটি অফ মড ইউ স্কয়ার জিরো হওয়া মানে এই যে এই এক নম্বর রিলেশন যদি নাম দিই তাহলে এই পাশেরটা জিরো, এই পাশেরটা জিরো হওয়া মানে তুই পেয়ে যাবি টুয়াইস ইউ ডট ডিউ ডিটি, তুই পেয়ে যাবি জিরো, অর ইন আদার ওয়ার্ডস ডিউ ডট ডিউ ডিটি টু দিয়ে ভাগ করে দে, দিস ইজ জিরো। তার মানে আমি যদি ইউ যদি কনস্ট্যান্ট লেন্থে ধরে নিই তাহলে আমি পেয়ে গেলাম ইউ ডট ডিউ ডিটি জিরো। কি পেয়েছিস? যদি কনস্ট্যান্ট লেন্থে ধরে নিই এই চার্জ থেকে এটা আমি পেয়ে গেলাম। উল্টো ভাবে ধর, এটা ধর ইউ ডট ডিউ ডিটি জিরো ধর, এটা জিরো। এটা যদি জিরো হয় এই এক নম্বর থেকে এটা কি পাস, এইটা এবার রাইট হ্যান্ড সাইড জিরো, রাইট হ্যান্ড সাইড জিরো মানে ডি ডিটি অফ মড ইউ স্কয়ার দিস ইজ জিরো। আচ্ছা ডি ডিটি অফ মড ইউ স্কয়ার, মড ইউ ইজ এ স্কেলার, তার মানে এখান থেকে বলতে পারি মড অফ ইউ স্কয়ার ইজ কনস্ট্যান্ট। আচ্ছা মড অফ ইউ স্কয়ার ইজ কনস্ট্যান্ট মানে মড ইউ ইজ কনস্ট্যান্ট, মড ইউ ইজ কনস্ট্যান্ট মানে ইউ এর লেন্থ ইজ কনস্ট্যান্ট, লেন্থ ইজ কনস্ট্যান্ট। প্রুফ কমপ্লিট, both side different complete। কি বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। পরের থিওরেমটা খুব সিম্পল জিনিস, ওই লিমিট কন্টিনিউটির যদি কনসেপ্টটা থাকে বাকিগুলো খুব সিম্পল জিনিস। এখানে কি বলা আছে পরের থিওরেমটা বলছে, পরের থিওরেমটা নেসেসারি এন্ড সাফিশিয়েন্ট কন্ডিশন দ্যাট এ প্রপার ভেক্টর ইউ, এটা হচ্ছে অলওয়েজ রিমেইন প্যারালাল টু এ ফিক্সড লাইন, একটা নির্দিষ্ট লাইনের প্যারালাল, তার মানে ডিরেকশন কনস্ট্যান্ট। নির্দিষ্ট লাইনের প্যারালাল মানে কি, হোয়াটএভার দ্য ভেক্টর ম্যাগনিটিউড, ডিরেকশনটা একটা নির্দিষ্ট, মানে ধর হচ্ছে ভেক্টরের ম্যাগনিটিউড যাই হোক না কেন, ডিরেকশন গুলো যদি নির্দিষ্ট, ডিরেকশনটা একটা নির্দিষ্ট দিকে, ম্যাগনিটিউড যাই হোক না কেন, এটা যদি হয় এগুলো যদি হয় ফিক্সড লাইনের প্যারালাল, ফিক্সড লাইনের প্যারালাল মানে কি একটা নির্দিষ্ট লাইনের বরাবর যদি হয়, তার মানে কি এটা যদি এরকম ফিক্সড লাইনের প্যারালাল না বলে যদি বলতো ডিরেকশন ইজ কনস্ট্যান্ট, ভেক্টর ইজ সাচ দ্যাট ডিরেকশন অফ দ্য ভেক্টর ইজ কনস্ট্যান্ট, দেন শো দ্যাট ওইটা দেখাতে পারে ইফ অ্যান্ড অনলি ইফ ওই ইউ ক্রস ডিউ ডিটি, এখানে দেখাতে হবে ইউ যদি কনস্ট্যান্ট ডিরেকশনের ভেক্টর হয় ইউ ক্রস ডিউ ডিটি দিস ইজ জিরো আছে, ইউ ক্রস ডিউ ডিটি ইজ জিরো আছে। আচ্ছা যে কোনো একটা ভেক্টর আমি যদি ইউ জানি, ইউ এর মড যদি আমি স্মল ইউ ধরে নিই উইদাউট অ্যারো, এন্ড ওই ইউ বরাবর একটা ইউনিট ভেক্টর যদি ইউ ক্যাপ ধরে নিই তাহলে ইউ ক্যান বি রিটেন অ্যাজ ইউ ইনটু ইউ ক্যাপ, এটা সবাই জানিস নিশ্চয়। এনি ভেক্টর ক্যান বি রিটেন অ্যাজ সেই ভেক্টরের মডিউলাস ইনটু সেই বরাবর ইউনিট ভেক্টর, জানিস তো? হ্যাঁ, তাহলে আমি ইউ ক্যাপটা ধরে নিয়েছি, ইউ ভেক্টরটা যে ডিরেকশন বরাবর ওই যে বলা আছে প্যারালাল টু একটা ফিক্সড লাইন, সেই বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে ইউ ক্যাপ, then u can be written as u into u cap. Alright, u cap is the unit vector along the given direction বা direction of u but parallel to a fixed line যেটা বলা আছে সেই direction বরাবর, and small u is the mod u বা length of u, small u টা without arrow যেটা এটা length of u। তাহলে সেখান থেকে আমি এটা বার করি, এই জিনিসটা বার করি আগে যেরকম করলাম, এটা u ক্রস du dt এটা বার করার চেষ্টা করি। u মানে হচ্ছে এটা লিখবো u u cap cross ddt of u u cap, এটা বার করি। তাই যদি হয় একটু আগে করেছিলাম ddt of fu করেছিলাম মনে আছে থিওরেমটা, এটা সেরকম ইউটা স্কেলার আর ইউ ক্যাপটা ভেক্টর, fu যেটা করলাম বোঝা গেল, ওটা করিনি আমি বলেছিলাম করে নিতে, ইউ ক্যাপ মানে সিমিলারলি হবে, এটা থাকলো ক্রস এই ডেরিভেটিভটা নরমাল নিয়মে করি, ঠিক আছে? যদি নাও করিস তুই নরমাল নিয়মে যেটা হয় সেটা লিখে দে না, ইউ ইন্টু ডিইউ ক্যাপ ডিটি প্লাস ডিইউ ডিটি ইন্টু ইউ ক্যাপ, এটা হবে। ক্রস প্রোডাক্টটা করি এবার, ক্রস প্রোডাক্টটা করলে এটা দেখবি ইউ স্কোয়ার চলে আসবে ইন্টু এটা আসবে ইউ ক্যাপ ক্রস ডিইউ ক্যাপ ডিটি, এটা সাইন প্লাস এটা চলে আসবে ইউ ইন্টু ডিইউ ডিটি ইন্টু ইউ ক্যাপ ক্রস ইউ ক্যাপ, মানে ভেক্টর গুলো ক্রস হবে আর হচ্ছে স্কেলার গুলো নরমাল গুণ হবে। আচ্ছা ইউ ক্যাপ ক্রস ইউ ক্যাপের মান কত রে? জিরো। সেম ভেক্টরের ক্রস প্রোডাক্ট হলে কি হয়, তাহলে এটা জিরো, এটা জিরো হলে তাহলে এটা ইউ ক্রস ডিইউ ডিটির মান এটা পেয়ে যাবি ইউ ক্রস ডিইউ ডিটির মান তুই পেয়ে যাবি ইউ স্কোয়ার ইন্টু ইউ ক্যাপ ক্রস ডিইউ ক্যাপ ডিটি, ইউ ক্যাপ ক্রস
ডিউ ক্যাপ ডিটি। তাহলে আমার এটা থাকলো। এইবার আসি প্রথমে, এবার এটা এটা 1 নম্বর দেওয়া থাকবে এই সেম প্রুফের। এবার আমি ধরে নি ইউটা ফিক্স, এটা হচ্ছে প্যারালাল টু এ ফিক্স লাইন। ধরে নি ফার্স্ট উই সাপোজ দ্যাট ইউ ইজ প্যারালাল টু এ ফিক্স লাইন। ঠিক আছে, ইউটা যদি প্যারালাল টু এ ফিক্সড লাইন হয়, তাই না, দেন ইউ ক্যাপ যে ভেক্টরটা হবে, ইউ ক্যাপটা ইজ এ কনস্ট্যান্ট ভেক্টর। কনস্ট্যান্ট ভেক্টর কারণটা কি, ইউ ক্যাপের লেন্থ তো কনস্ট্যান্ট, ইউ ক্যাপ মানে ইউনিট ভেক্টর, তাহলে মড ইউ মানে 1 মানে লেন্থ কনস্ট্যান্ট, আর প্যারালাল টু এ ফিক্সড লাইন মানে ডিরেকশন কনস্ট্যান্ট। তাহলে ইফ ইউ ইজ প্যারালাল টু এ ফিক্সড লাইন দেন ইউ ক্যাপ ইজ এ কনস্ট্যান্ট ভেক্টর, কারণ উই নো দ্যাট দ্য লেন্থ অফ ইউ ক্যাপ ইজ 1, মানে ইউ ক্যাপের লেন্থ অলওয়েজ 1, তাহলে লেন্থ কনস্ট্যান্ট অলরেডি হয়ে গেছে। তাহলে ইউ এর যদি ফিক্সড টু এ প্যারালাল টু এ ফিক্সড লাইন হয়, তাহলে ইউ ক্যাপের যেহেতু লেন্থ অলরেডি কনস্ট্যান্ট, তাহলে ইউ ক্যাপের ডিরেকশনও কনস্ট্যান্ট, তাহলে তার মানে লেন্থও কনস্ট্যান্ট, ডিরেকশনও কনস্ট্যান্ট, তার মানে ইউ ক্যাপ একটা নির্দিষ্ট ভেক্টর। আর ইউ ক্যাপ যদি নির্দিষ্ট ভেক্টর হয়, নির্দিষ্ট ভেক্টর হয়ে যায়, দেয়ারফর তাহলে কি হয়ে যাবে, ডি ইউ ক্যাপ ডিটিটা এটা সরাসরি জিরো আসবে। ডি ইউ ক্যাপ ডিটিটা কি আসবে, যদি ইউ এর কনস্ট্যান্ট ভেক্টর হয়ে যায়, কনস্ট্যান্ট ভেক্টর মানে তার লেন্থ তো কনস্ট্যান্ট, ডিরেকশনও কনস্ট্যান্ট, তার মানে কোনো চেঞ্জ নেই ভেক্টরটা ইনক্রিমেন্টের জন্য, মানে টি এর চেঞ্জের জন্য ইউ এর কোনো চেঞ্জ হবে না, কারণ লেন্থও চেঞ্জ হচ্ছে না, ডিরেকশনও চেঞ্জ হচ্ছে না, দেয়ারপর কি যাবে, ডি ইউ ক্যাপ ডিটি চেঞ্জ জিরো হয়ে যাবে। ডি ইউ ক্যাপ ডিটি যদি জিরো হয়ে যায়, 1 নম্বরে ডি ইউ ক্যাপ ডিটি বসিয়ে দে এই রাইট সাইডে, ডি ইউ ক্যাপ ডিটি জিরো বসিয়ে দিস, তাহলে ইউ ক্রস জিরো মানে জিরো, রাইট সাইড জিরো, রাইট সাইড জিরো হওয়া মানে কি হবে, ইউ ক্রস ডিউ ডিটি জিরো চলে আসবে। তার মানে যদি ইউ প্যারালাল টু এ ফিক্সড লাইন ধরে নিস, তাহলে এটা হবে, এখান থেকে এটা জিরো চলে আসবে। তার মানে দেখ একদিকটা প্রমাণ হয়ে গেল, যদি ফিক্সড লাইনের প্যারালাল ধরে নিস তাহলে ওটা জিরো আসবে। উল্টো ভাবে মানে হচ্ছে আমি ধরবো হচ্ছে এইটা জিরো ধরবো, ইউ ক্রস ডিউ ক্যাপ ডিটি জিরো, ডিউ ডিটি জিরো ধরবো। ইফ উই কনসিডার দিস জিরো, দেন ফ্রম 1 দেখ কি পাবো, ফ্রম 1 পেয়ে যাবো ইউ স্কয়ার ইনটু ইউ ক্যাপ ক্রস ডিউ ক্যাপ ডিটি, এটার মান জিরো 1 নম্বর থেকে। এটার মান জিরো হওয়া মানে দিস ইউ ক্যাপ ক্রস ডি ইউ ক্যাপ ডিটি দিস ইজ জিরো পাবো, কারণ হচ্ছে ইউটা নট ইকুয়াল টু জিরো, এটা প্রপার ভেক্টর ছিল, মড ইউ নট ইকুয়াল টু বা ইউ মড ইউ মানে প্রপার ভেক্টর মানে যার লেন্থ আছে, প্রথমে দেখি বলা ছিল প্রপার ভেক্টর। আচ্ছা এইটা আমি পেলাম জিরো, আমি পেলাম, এখন ইউ ক্যাপ কি রে, ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর মানে mod of u cap equal to 1 হয়, মানে which is constant হয়। mod of u cap কি হয়ে যাবে, কনস্ট্যান্ট হবে। একটু এর আগের থিওরেমটা আমি কি করলাম, একটা ভেক্টরের যদি লেন্থ কনস্ট্যান্ট হয় ইউ ভেক্টর, তাহলে ইউ ডট ডি ইউ ডিটি জিরো হয়। যেহেতু ইউ ক্যাপ একটা ভেক্টর যার লেন্থটা 1, তার মানে ইউ ক্যাপ ইজ এ কনস্ট্যান্ট ভেক্টর, সেখান থেকে আমি এটা লিখতে পারবো ডি ইউ ক্যাপ ডিটি ইউ ক্যাপ ডট দিস ইজ জিরো, আগের থিওরেম হয়। whatever the vector u may be, if u এর length is constant, then আমি কি লিখতে পারবো, u dot du dt 0, যেহেতু u cap is a unit vector, therefore mod of u cap is 1 which is constant length, যেহেতু u cap এর length constant, তাহলে u dot du dt এটা 0, u dot du dt 0। তাহলে লক্ষ্য করে দেখ, একটা অলরেডি আমি এইটা ধরে নিলে, এই যে এইটা যদি আমি ধরে নিই 1 নম্বর থেকে, আমি পেয়েছি ইউ ক্যাপ ক্রস ডি ইউ ক্যাপ ডিটি জিরো, আবার ইউ ক্যাপ যেহেতু কনস্ট্যান্ট লেন্থের ভেক্টর হয়, ইউ ক্যাপ ডট ডিউ, তার মানে দুটো ভেক্টর ইউ ক্যাপ এন্ড ডি ইউ ক্যাপ ডিটি, এই দুটো ভেক্টর এমন ভেক্টর যাদের ডট প্রোডাক্টও জিরো, ক্রস প্রোডাক্টও জিরো। এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এ ডট বি জিরো এন্ড এ ক্রস বি জিরো। এটা কখন হবে, ডট প্রোডাক্ট জিরো, ক্রস প্রোডাক্ট, দেখ ডট প্রোডাক্ট জিরো হলে ভেক্টর দুটো প্যারালাল হয়, ক্রস প্রোডাক্ট জিরো হলে ভেক্টর দুটো পারপেন্ডিকুলার।
ঠিক বললাম? ডট প্রোডাক্ট জিরো হলে পারপেন্ডিকুলার হয়, আর ক্রস প্রোডাক্ট জিরো হলে ভেক্টর প্যারালাল হয় নন জিরো ভেক্টরের ক্ষেত্রে। কিন্তু এটা তো হবে না, সেম দুটো ভেক্টর একবার প্যারালাল একবার পারপেন্ডিকুলার হয়। এটা হতে পারে অনলি হয় এই দুটোর মধ্যে একটা জিরো, দুটো সেম ভেক্টরের ডট প্রোডাক্টও জিরো, ক্রস প্রোডাক্টও জিরো, আইদার a ইকুয়াল টু জিরো ভেক্টর অথবা b ইকুয়াল টু জিরো ভেক্টর, যে কোনো একটা অর, যে কোনো অর বোথ জিরো হলো বলো। এই কি বুঝতে পারলি কি বললাম? ইউ ক্যাপ এন্ড ডিইউ ক্যাপ ডিটি এমন দুটো ভেক্টর যাদের ক্রস প্রোডাক্টও জিরো এবং যাদের ডট প্রোডাক্টও জিরো। এটা পসিবল এই দুটোর মধ্যে যে কোনো একটা জিরো হলে, নইলে কখনোই পসিবল না। হতে পারে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট শুধু জিরো, ক্রস প্রোডাক্ট তখন জিরো হবে না, নন জিরো ভেক্টরের, অবভিয়াসলি নন জিরো ভেক্টরের। নন জিরো যদি দুটো ভেক্টর হয় তাদের ডট প্রোডাক্ট জিরো হতে পারে অথবা ক্রস প্রোডাক্ট জিরো হতে পারে। দুটো নন জিরো ভেক্টরের বোথ আর নন জিরো বাট তাদের ডট প্রোডাক্টও জিরো, ক্রস প্রোডাক্টও জিরো, ইট ইজ ইম্পসিবল। এটা হয় না। ডট প্রোডাক্ট জিরো হওয়া মানে দ্য ভেক্টরস আর পারপেন্ডিকুলার, ক্রস প্রোডাক্ট জিরো হওয়া মানে ভেক্টরস আর প্যারালাল। এটা আমরা পড়েছিলাম। কি পড়েছিস তো? ডট এন্ড ক্রস প্রোডাক্ট অফ এ ভেক্টর পড়েছিস কোথাও? হ্যাঁ, তাহলে ওটা হয়। তাহলে সেখান থেকে আমি বলতে পারি যে হচ্ছে যেহেতু ইউ ক্রস ডিউ ক্যাপ ডিটি জিরো and u dot du cap dt zero, therefore at least one of the vector u cap and du cap dt equal to zero. আচ্ছা, তার মধ্যে ইউ ক্যাপটা কি ইউনিট ভেক্টর? ইউনিট ভেক্টর আচ্ছা, ইউনিট ভেক্টর কি কখনো জিরো হয়? ইউনিট ভেক্টর কখনো জিরো হয়? হবে না, কারণ ইউনিট ভেক্টর জিরো হলে তার মড তো জিরো হবে। ইউনিট ভেক্টরের মড 1। ইউনিট ভেক্টর কখনো নাল ভেক্টর হতে পারে না। যেহেতু mod u equal to 1, mod of u cap this is 1, therefore u cannot be 0, মানে কখনো জিরো ভেক্টর হবে ইউ ক্যাপটা জিরো নয় মানে কি এই দুটোর মধ্যে যে কোনো একটা জিরো হবে বলছিলাম, তার মানে ইউ ক্যাপ ডিটি জিরো। আচ্ছা, ডিউ ক্যাপ ডিটি জিরো হওয়া মানে কি ইউ ক্যাপ কনস্ট্যান্ট। আচ্ছা, ইউ ক্যাপ কনস্ট্যান্ট হওয়া মানে কি ইউ ক্যাপের তো লেন্থ অলরেডি কনস্ট্যান্ট, লেন্থ তো 1, মড অফ ইউ ক্যাপ তো অলরেডি 1, তার মানে কে কনস্ট্যান্ট হলো এখানে? ইউ ক্যাপ কনস্ট্যান্ট মানে ডিরেকশন। তার মানে কি ইউ ক্যাপের ডিরেকশন নির্দিষ্ট। ইউ ক্যাপের ডিরেকশন নির্দিষ্ট হওয়া মানে ইউ এর ডিরেকশন নির্দিষ্ট। তাহলে কি ইউ ইজ প্যারালাল টু এ ফিক্সড লাইন। তাহলে বোঝা গেল? আমি যদি ধরে নিই প্রথমে এইটা বার করলাম, প্রথমে যদি ধরে নিই ইউ ইজ এ প্যারালাল টু এ ফিক্সড লাইন, দেন ডি ইউ ক্যাপ ডিটি জিরো, দেন এটা প্রমাণ হয়ে গেল ইউ ক্রস এটা। এবার যদি এইটা জিরো ধরে নিই তাহলে আমি পাচ্ছি হচ্ছে এই পাশে এইটা জিরো, এইটা জিরো ধরে নিই, এখানে পাচ্ছি এইটা জিরো, এইটা জিরো। আবার যেহেতু কনস্ট্যান্ট লেন্থের ভেক্টর ডট প্রোডাক্টটা জিরো, এই দুটো থেকে আমি বলতে পারছি যে হচ্ছে ডি ইউ ক্যাপ ডিটিটা জিরো, কারণ হচ্ছে ইউ ক্যাপটা জিরো হবে না, যে কোনো একটা জিরো হবে, ডিউ ক্যাপ ডিটিটা জিরো হবে। ডিউ ক্যাপ ডিটি জিরো হওয়া মানে হচ্ছে ইউ ক্যাপ ইজ কনস্ট্যান্ট। আচ্ছা, ইউ ক্যাপের অলরেডি তো লেন্থ কনস্ট্যান্ট থাকেই, ইউনিট ভেক্টরের তো লেন্থ কনস্ট্যান্ট, তাহলে ইউ ক্যাপ এখন কনস্ট্যান্ট মানে তার ডিরেকশন কনস্ট্যান্ট। ইউ ক্যাপ কনস্ট্যান্ট ডিরেকশন, ইউ ক্যাপের কনস্ট্যান্ট ডিরেকশন মানে ইউ এর কনস্ট্যান্ট ডিরেকশন। প্রুফ কমপ্লিট। বোঝা গেছে? এরপরে যেটা প্রুফটা এতক্ষণ যেটা ইউজ করলাম সেটা একটু, মানে এটা সি যদি কনস্ট্যান্ট ভেক্টর হয় দেন তার ডেরিভেটিভ জিরো হবে। সি যদি একটা কনস্ট্যান্ট ভেক্টর হয় ডিসি ডিটি ইকুয়াল টু জিরো হবে। এটা প্রুফ খুব সোজা, প্রুফ একদমই কঠিন নয়, ঠিক আছে স্যার? প্রুফ খুব সোজা, কারণ সি যদি কনস্ট্যান্ট ভেক্টর হয় তাহলে টি এর চেঞ্জ টি থেকে ডেল্টা টি হলে সি এর চেঞ্জ টি থেকে ডেল্টা সি থেকে ডেল্টা সি জিরো হবে, কোনো চেঞ্জ হবে না। কনস্ট্যান্ট কাকে বলে? যার কোনো চেঞ্জ নেই। fx equal to 2 বললাম, দিস ইজ এ কনস্ট্যান্ট ফাংশন, কারণ হোয়াটএভার মানে ইউ চেঞ্জ f x এনিথিং, x এর মান x প্লাস ডেল্টা x কর, fx এর মান 2ই থেকে যাবে, চেঞ্জ হবে না। x এর চেঞ্জের সঙ্গে যদি y এর চেঞ্জ না হয় দেন y ইজ কনস্ট্যান্ট, বা fx এর যদি চেঞ্জ না হয়, তার মানে কি ডেল্টা অফ দ্য ইনক্রিমেন্ট অফ দ্যাট ফাংশন ইজ ইকুয়াল টু 0, মানে t এর চেঞ্জ ডেল্টা t হলে ইনক্রিমেন্ট হয়ে যাবে 0। ইনক্রিমেন্টটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে ইনক্রিমেন্ট 0 হওয়া মানে কি ডেল্টা সি বাই ডেল্টা টি ইকুয়াল টু 0। লিমিট নিয়ে নে, লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, ডেল্টা সি বাই ডেল্টা টি, দিস ইজ অ্যাকচুয়ালি 0, এটা মানে হচ্ছে ডিসি ডিটি, ডিসি ডিটি ইকুয়াল টু 0। তাহলে কনস্ট্যান্ট লেন্থ হলে এটা 0 হয়ে যাবে।
কনস্ট্যান্ট লেন্থ হলে ডিসি ডিটি জিরো হয়ে যাবে ডেরিভেটিভটা, যেটা আমি এতক্ষণ ইউজ করছিলাম। একটা ভেক্টর যদি কনস্ট্যান্ট লেন্থ বলছি, কনস্ট্যান্ট ভেক্টর হলে কনস্ট্যান্ট হয় তাহলে এটা ডিসি ডিটি জিরো হবে, এটা তার প্রুফ। উল্টা ভাবে যদি ডিসি ডিটি জিরো হয় ভেক্টরটা কনস্ট্যান্ট হবে, সেটাও করা যাবে। এটা করবি, আমি বলছি না, সিম্পল প্রুফ একদম করে দেওয়া আছে। এখানে আর একটা প্রুফ আছে, এটা বলি। এখানে আর একটা প্রুফ আছে, এই যে এখানে দেখ আর একটা প্রুফ দিয়েছে, এইটা ডিআরডিটি সমান বলা আছে আর, এখানে আর ভেক্টর বলেছে, আর ইজ এ ফাংশন অফ টি, এটা বলেছে ডব্লিউ ক্রস আর, এটা বলা আছে। ডিএসডিটি তোর বলা আছে তোদের হচ্ছে ডব্লিউ ক্রস এস, তাহলে ফাইন বার করতে হবে ডিডিটি অফ হচ্ছে আর ক্রস এস বার করতে হবে, এটা বার করতে হবে। ডিআরডিটি বলা আছে, ডিএসডিটি বলা আছে, সেটা থেকে সেটার মান বার, ডিডিটি অফ আর ক্রস এস বার করতে হবে। এই ডব্লিউ ক্রস এটা দেখাতে হবে, ডব্লিউ ক্রস আর ক্রস এস এটা দেখাতে হবে। এটা দেখানো খুব সোজা। ডিটি অফ হচ্ছে আর ক্রস এস যদি আমি বার করি, ক্রস প্রোডাক্টের একটু আগে সূত্র করলাম, হচ্ছে এটা হয়ে যাবে আর ক্রস ডিএস ডিটি প্লাস এটা হচ্ছে ডিআর ডিটি ক্রস এস। এই যে এখানে ডিআরডিটি এন্ড ডিএসডিটির মান বলা আছে, বসিয়ে দে। ডিআরডিটি এন্ড ডিএসডিটির মান বসাতে, তাহলে আর ক্রস ডিএসডিটি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডিএসডিটি? ডিএসডিটির ভ্যালু হচ্ছে ডব্লিউ ক্রস এস, এন্ড এটা হচ্ছে ডিআরডিটি, ডিআরডিটির মান কত? এটা হচ্ছে ডব্লিউ ক্রস আর, এটা ক্রস এস, এই ক্রস প্রোডাক্ট আছে। এখন আমার এই ক্রস প্রোডাক্ট গুলো করতে হবে, এই ক্রস প্রোডাক্ট গুলো আমার করতে হবে। ক্রস প্রোডাক্টের তোরা কি এই এটা তো জানিস না, কিছু করার নেই। এ ক্রস বি ক্রস সি এর একটা মান হয়, এটা হয়ে যায় এ ডট সি ইন্টু বি মাইনাস এ ডট বি ইন্টু সি। এটা আমরা প্রমাণ করব, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট যখন করব সেটা প্রমাণ করব। এটা হয়ে যায়, এটা হয়ে যায়, এটা এটা প্রমাণ করা যায়, এটা হয়ে যায় বলে কোনো কথা নেই। এ ক্রস বি ক্রস সি মানে দিস ইজ নোন অ্যাজ দ্য ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। তিনটে ভেক্টরে, এই যে বি ক্রস সি করলে একটা ভেক্টর হবে, বি ক্রস সির সঙ্গে আবার একটা এ ক্রস করলে এটা আরেকটা ভেক্টর হবে। এটা হয়ে যায় এ ডট সি ইনটু বি আর বি ডট সি, এটা ইনটু বলতে কোনো ক্রসও নয় ডটও নয়, কারণ এটা স্কেলার এটা ভেক্টর, এইটা হয়ে যায়। তাহলে এইখান থেকে এইটা আমি বার করে নিতে পারবো। সিমিলারলি এটাও করতে পারবো, এটাকে লিখতে পারবো আর, ঠিক আছে আগে ওইটাকে একটু উল্টে লিখি, এইটা ইনটু ডব্লিউ ক্রস এস এটা আসবে, আর এটা লেখা যায় মাইনাস অফ এস ক্রস ডব্লিউ ক্রস আর। এটা এটা আগে পরে করলাম বলে মাইনাস আসবে। এবার এইটা যখন আমি করব, এটা হবে আর ডট এস ইন্টু ডব্লিউ, এটা আসবে মাইনাস হচ্ছে আর ডট ডব্লিউ ইন্টু হচ্ছে এস, এটা পড়ে থাকবে। আর এটা যখন করবো মাইনাস অফ আর এস ডট আর ইন্টু ডব্লিউ পড়ে থাকবে, এটা প্লাস হয়ে যাবে, মাইনাস যেহেতু সামনে আছে, এটা হচ্ছে এস ডট ডব্লিউ ইন্টু আর পড়ে থাকবে। ঠিক আছে, এবার দেখ এই যে এইটা আর এটা কেটে যাচ্ছে, কারণ হচ্ছে আর ডট এস হয়ে যায় এস ডট ডব্লিউ, আর এটা এস ডট আর এটা কেটে যাচ্ছে। এখানে পড়ে থাকছে দেখ হচ্ছে এস ডট ডব্লিউ ইন্টু আর মাইনাস এটা হচ্ছে আর ডট ডব্লিউ এস। ঠিক আছে, এস ডট ডব্লিউ ইন্টু আর, এইটাকে দেখ লেখা যায় ডব্লিউ ডট এস ইন্টু আর মাইনাস ডব্লিউ ডট আর ইন্টু এস, এটাকে লেখা যায় ডব্লিউ ক্রস আর ক্রস এস। দেখ এই ডব্লিউ ফর্মুলা কর, এই ফর্মুলাটা কর না, ডব্লিউ ক্রস তাহলে ডব্লিউ ডট এস ইন্টু আর মাইনাস ডব্লিউ ডট আর ইন্টু এস, লেখা যাবে। এটা প্রমাণ। আচ্ছা এটা প্রমাণ করতে গিয়ে আমার এই ফর্মুলাটা আমাকে জানতে হবে, এটা যেহেতু আমি এখনো পড়িনি আমি এটা ধরে নিলাম, তাহলে দেখ প্রমাণটা হয়ে যায়। বুঝেছিস ব্যাপারটা? এই প্রমাণটা বুঝেছিস? এখানে দেখো পরে আর একটা অঙ্ক ট্রাই ইউরসেলফ বলা আছে, এগুলো পারবি বলেই ট্রাই ইউরসেলফ বলা আছে। এখানে তার আর বলে দিল, আরটা কি বলা আছে, এ কস টি এটা বলা আছে ইন্টু আই প্লাস এ সাইন টি ইন্টু জে প্লাস এ টি ট্যান এ এটা বলা আছে। দেন বলেছে এটা বার করতে আর ডট আর ডবল ডট আর ট্রিপল ডট, এটা কি জানিস? এটা কি জানিস কি জিনিস?
হ্যাঁ রে জানিস বক্স অফ এবিসি এটা এটা আর কিছু না, এটা পড়িনি বললে যা তিনটে যদি ভেক্টর হয় এ এন্ড বি এন্ড সি, দিস ইজ বক্স অফ এবিসি। এটা মানে এ ডট বি ক্রস সি, আর কিছু না। আগেরটা যেরকম করছিলাম এ ক্রস বি ক্রস সি ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, এটা বক্স অফ এবিসি দ্বারা ডিনোট করা হয় এ ডট, এটা হয় এ ডট বি ক্রস সি। বোঝা গেল? এটা হয়ে যায় এ ডট বি ক্রস সি। এই বুঝেছিস ব্যাপারটা? এই জিনিসটা ডট প্রোডাক্ট হয় বি ক্রস সির সঙ্গে এর ডট, তার আলটিমেটলি এটা স্কেলার বোঝায়। তাহলে এটা কিছুই না, তোকে বি ক্রস সি বার করতে, মানে এখানে তাকে এটা করতে হবে আর ডট বার করতে হবে। আর ডট মানে একবার ডেরিভেটিভ, আর ডবল ডট বার করতে হবে মানে দুবার ডেরিভেটিভ, আর ট্রিপল ডট বার করতে মানে তিনবার ডেরিভেটিভ। আর ডট বার করলে নিশ্চয়ই কি হবে বুঝতে পারছিস, মাইনাস এ সাইন টি আই প্লাস এ কস টি ইন্টু জে প্লাস এটা হচ্ছে, এটা এ কনস্ট্যান্ট এখানে কিন্তু টি, টি মানে হচ্ছে এ ট্যান এ ইন্টু এ ট্যান এ ইন্টু কে, এটা চলে আসবে। কারণ হচ্ছে টি ইজ ভেরিয়েবল স্কেলার, টি ইজ এ ভেরিয়েবল, এ কনস্ট্যান্ট। এবার আর ডবল ডট যখন করবো এটাকে আবার ডেরিভেটিভ, ডেরিভেটিভ যেই করবো এটা হবে মাইনাস এ কস টি ইন্টু এগেন আর মাইনাস এ সাইন টি ইন্টু জে, আর এটা দেখবি জিরো চলে আসবে কারণ হচ্ছে এখানে আর টি নেই, এটা জিরো। আর ট্রিপল ডট যখন করবো তাহলে এ সাইন টি চলে আসবে ইন্টু আই, এটা চলে আসবে মাইনাস এ কস টি। এবার যখন হচ্ছে এই বক্স প্রোডাক্টটা করব, বক্স অফ আর ডট আর ডবল ডট আর ট্রিপল ডট এটা বার করবো, ট্রাই ইয়োরসেলফ করা আছে, কারণ এটা আমরা করিনি বলে আমাদের কাছে কঠিন, করা থাকলে খুব সোজা। আচ্ছা আমি দরকার হলে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট আগে করিয়ে দেবো, হ্যাঁ যদি মনে হয়। এর পরবর্তীতে সব জায়গায় এইসব জিনিস আছে, এরপরের চ্যাপ্টারেও আমি এটা করালাম আজকে, তাহলে পরের দিন আমি ভেক্টর ট্রিপল প্রোডাক্টটা পড়িয়ে তারপরে আমি অন্য জিনিসগুলো যাবো, হ্যাঁ তাহলে সুবিধা হবে। মানে এই বারবার এগুলো বলা, কারণ এগুলো আমাকে পড়তেই যখন হবে, তাহলে এটা যখন ক্রস করব এই দুটোর ক্রস প্রোডাক্ট বার করবো, এই যে আর ডট ক্রস আর ট্রিপল ডট, এটা প্রথমে বার করবো, এটা এটা মানে তো এটা প্রথমে এই দুটোর ক্রস প্রোডাক্ট বার করবো। দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট বার করতে জানিস তো, তাহলে যে একটা ভেক্টর এ ভেক্টর ধর a1 ইন্টু আই প্লাস a2 ইন্টু জে প্লাস a3 ইন্টু কে, আর এটা বি একটা ভেক্টর হচ্ছে b1 ইন্টু আই প্লাস b2 ইন্টু জে প্লাস হচ্ছে b3 ইন্টু কে, এটা যদি হয় তাহলে a ক্রস b কত হয় জানিস? কি হয় a ক্রস b? আই জে কে a1 a2 a3 b1 b2 b3, এই ডিটারমিন্যান্টটা হয় জানিস তো নাকি ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে, না জানিস না? জানি। জানি, তাহলে এইটা হবে, তাহলে নিশ্চয়ই আমরা এই ক্রস প্রোডাক্টটা বার করতে পারবো। ক্রস প্রোডাক্টে যেটা বেরিয়ে যাবে তার সঙ্গে আবার এর ডট প্রোডাক্ট, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট কি হয় নিশ্চয়ই জানিস, ডট প্রোডাক্ট হলে a1 b1 সিম্পল গুণ a2 b2 প্লাস a3 b3 হয়ে যাবে। তাহলে তোকে এই কাজটা করতে হবে, এই কাজটা করতে হবে। অ্যাকচুয়ালি এটা আমরা এটাও করবো না, অ্যাকচুয়ালি এটা কি হয় জানিস, এই বক্স প্রোডাক্টটা হয়ে যায়, এই জিনিসটা হয়ে যায় ধর এ বি সি তিনটে ভেক্টর, আমি বক্স প্রোডাক্টের ফর্মুলা বলে দিই, এ বি সি তিনটে ভেক্টর হয়, হয় এ মানে a1 a2 a3, বি মানে b1 b2 b3 এই কম্পোনেন্টটা, সি এর কম্পোনেন্ট আছে c1i প্লাস c2j প্লাস c3k হয়ে যায়, তাহলে বক্স অফ এবিসি এর মান কত হয় জানিস, বা a ডট b ক্রস c মানে বা এটা a ডট b ক্রস c, এইটার মান কত হয় জানিস, এটা হবে a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3, এই ডিটারমিনেন্টটা সিম্পলি সরাসরি এটা করা যায়। আমি কেন আলাদা করে ক্রস করব আবার ডট করব, দরকার নেই, আমি সরাসরি এই ডিটারমিনেন্টটা ক্যালকুলেট করব। তাহলে এই ডিটারমিনেন্ট মানে নিশ্চয়ই বুঝতে পারছিস এখানে কি হবে, এই কম্পোনেন্টটা এই কম্পোনেন্টটা এই কম্পোনেন্টটা প্রথম রো, দ্বিতীয় রোতে এই কম্পোনেন্ট জিরো, এখানে জিরো কে প্লাস জিরো কে, এই তিনটে রো দিয়ে যে ডিটারমিনেন্ট হবে এই বক্সটা ক্যালকুলেট। বোঝা গেল? এই বুঝেছিস ব্যাপারটা? হ্যাঁ স্যার। এটাই তোদের একটা চ্যাপ্টার, এটাই এই আজকে যেটুকু করালাম এটা একটা চ্যাপ্টারের অংশ। এবার দেখ আমি এখানে করাইনি, ধর এই অঙ্কটা দিয়ে এইটা দিয়ে এইখানে আর এর মান ডিফারেন্ট বলা থাকে, দেন এটা না বার করতে বললে অন্য একটা কিছু বার করতে বললো, স্যার ক্রস বার করতে বললো, ডট, বা এটা এইটা ডট করার পর বলে এটার ইন্টিগ্রেশন করো ডিটি, মানে এখানে যে অঙ্কগুলো এবার আর বলা থাকবে আর যা খুশি করো, যা ইচ্ছা করো, যদি হয় সেগুলো সব অঙ্ক। বুঝেছিস কি বলতে চাইছি? এটা একটা চ্যাপ্টার, এখান থেকে এই ধরনের কোশ্চেন আসে,
আমি এক কাজ করবো, আমি পরের দিন বরং ট্রিপল প্রোডাক্টটা পড়িয়ে নিয়ে তারপরের জিনিসগুলো পড়াবো, কারণ এর পরেও ট্রিপল প্রোডাক্ট, বক্স প্রোডাক্টের অনেক জিনিস আছে, নেক্সট চ্যাপ্টারেই আমি পাবো, বা তারপরেও আমি পাবো, পরপর যে চ্যাপ্টার গুলো পড়াবো এই ভেক্টর ট্রিপল প্রোডাক্টের অনেক জিনিস আছে। যদি তোরা তোরা অল্প স্বল্প আশা করি জানিস ভেক্টর ট্রিপল প্রোডাক্ট কি, ফিজিক্সে পড়েছিস না কোথাও ভেক্টর ট্রিপল প্রোডাক্ট? পড়েছিস কি? হ্যাঁ স্যার। পড়েছিস, স্যার। ঠিক আছে, আমার আছে যখন আমি সিলেবাসে আমি পড়িয়ে নিয়ে তারপরে আমি পড়াবো, অসুবিধা নেই। আজকে যেটুকু পড়ালাম আশা করি বোঝা গেছে। প্রথম দিককার পার্টটা একটু আলাদা, লিমিট কন্টিনিউটি রিলেটেড সব জিনিস, সেগুলো তোদের পড়তে হবে। সেগুলো পড়তে হবে কোন দিক থেকে? লিমিট কন্টিনিউটি যদি বেশি বুঝতে চাস আমি দুটো ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, যেটা আগে দেখাতে বলবো সেটা আগে দেখবি, যেটা পরে দেখতে বলবো সেটা পরে দেখবি, দেখে একটু বোঝার চেষ্টা করিস। ওগুলো কাজের, এসএম এ কাজে লাগবে না তো পরের সেম এ কাজে লাগবে। হ্যাঁ, কনসেপ্ট একটু বেশি ক্লিয়ার হবে। আর যদি মনে করিস না আমার দরকার নেই এত কনসেপ্ট, তাহলে এগুলো আজকে যা পড়ালাম সেগুলো পড়ি। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, ক্লাসটা 8টা থেকেই নেবো, হ্যাঁ, দেরি করব না। অভ্যাস একবার খারাপ হয়ে গেলে না খুব বাজে হয়ে যায়। ঠিক আছে স্যার।